আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যথারীতি চলে আসলাম আমাদের সাপ্তাহিক আয়োজন দ্য ডেইলি স্টার নিউজ পেপার অ্যানালিসিস ম্যারাথন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তো সারা সপ্তাহের যত সম্পাদকীয় আছে চাকরির পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে আমি উইকলি একেবারে পড়িয়ে দিই। তো ঠিক আছে, আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। চলুন আমরা প্রথম সম্পাদকীয়টা দেখে নেই। Student protests in the US, a deja vu of 1968. তাহলে এখানে বলছে আমেরিকায় হচ্ছে যে স্টুডেন্ট প্রটেস্ট চলছে, ছাত্রদের যে প্রতিবাদ আন্দোলন চলছে, সেটা একটা ডেজা ভু অফ 1968। ডেজা ভু হচ্ছে একটা ইডিয়মস বলতে পারেন, যেটা আসলে বোঝায় যে যখন কোনো একটা ঘটনা বারবার হচ্ছে, হ্যাঁ, সেটা যখন আপনি ফিল করেন, মানে ইটস আ ফিলিং, এটা নট নেসেসারিলি সত্যি, বাট যখন মনে হয় যে এই ঘটনা তো আগেও ঘটেছে, তাহলে সেটারই একটা রিপিটেশন, তখন ওই ঘটনাটাকে বলা হয় একটা ডেজা ভু। ঠিক আছে, তো 1968-এর রিপিটেশনটাই বোঝাচ্ছে যে এখানে রিপিট হচ্ছে, এই ঘটনাটাকেই ডেজা ভু বলছে। তো এখন আমরা দেখি ভিতরে কি আছে। আমি সামারাইজ করে দিয়েছি। কম্প্যারিজন উইথ 1960s স্টুডেন্ট প্রটেস্ট। তো বলছে শুরুতেই হচ্ছে এটা কম্পেয়ার করা হয়েছে 1960-এর ছাত্র আন্দোলন এর সাথে। ড্রজ প্যারালেলস বিটুইন দ্য কারেন্ট স্টুডেন্ট প্রটেস্ট এগেইনস্ট ইসরায়েলি অ্যাকশনস অ্যান্ড দ্য 1968 অ্যান্টি ওয়ার স্টুডেন্ট মুভমেন্ট। তো বলছে যে এই আর্টিকেলে অথর হচ্ছে প্যারালালস বিটুইন দ্য কারেন্ট, এখনকার যেই বর্তমান স্টুডেন্ট প্রটেস্টের সাথে ইসরায়েলি অ্যাকশনের যে বিপরীতে 1968-তে অ্যান্টি ওয়ার স্টুডেন্ট মুভমেন্ট যে ছিল, যুদ্ধের বিরুদ্ধে ছাত্র আন্দোলন যে ছিল, ঠিক সেটার প্যারালাল, দুটো একই রকম বোঝাচ্ছে, তুলনা করা হচ্ছে। অর্থাৎ এখনকার যে ইসরায়েলি অ্যাকশনের বিরুদ্ধে স্টুডেন্ট আন্দোলন এবং 1968-এর যুদ্ধের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, স্টুডেন্ট মুভমেন্ট ছিল, সেটা একই বোঝাচ্ছে, প্যারালাল। হাইলাইটস দ্য ইম্প্যাক্ট অফ 1960s protests on US politics, including the end of President Lyndon Johnson's re-election plans and the beginning of the end of the Vietnam War. তাহলে বলছে এখানে 1960 সালের আমেরিকার রাজনীতিতে যে প্রটেস্টগুলো হয়েছিল, মানে আন্দোলনগুলো, প্রতিবাদ আন্দোলনগুলো হয়েছিল, যেমন তখন যে প্রেসিডেন্ট ছিল লিন্ডন জনসনের রি ইলেকশন প্ল্যান যেন বন্ধ হয়, তারপরে এন্ড অফ দি ভিয়েতনাম ওয়ার, তখন ভিয়েতনাম ওয়ার চলছিল, তো ভিয়েতনাম ওয়ারের বন্ধর জন্য, হ্যাঁ, 1960 সালে 60-এর দশকে আর কি প্রটেস্ট হয়েছিল, এবং এটারই ইম্প্যাক্ট হাইলাইট করেছে এই আর্টিকেলে। আচ্ছা, কারেন্ট স্টুডেন্ট প্রটেস্ট এগেইনস্ট ইসরায়েলি অ্যাকশন। তাহলে এখানে আরও বলা হয়েছে যে বর্তমান স্টুডেন্ট প্রটেস্ট এগেইনস্ট ইসরায়েলি অ্যাকশন টেকিং প্লেস ইন প্রমিনেন্ট US ইউনিভার্সিটিস। তাহলে মানে প্রমিনেন্ট মানে কি, সবচেয়ে বড় বড় নামকরা প্রথিতযশা আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে টেকিং প্লেস। তাহলে কারেন্ট স্টুডেন্ট প্রটেস্ট হচ্ছে। Protest against Washington's support for Israel amid its actions against Palestinians. তো প্রটেস্ট হচ্ছে কি নিয়ে, যে ওয়াশিংটনের সাপোর্ট, ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সাপোর্টের বিরুদ্ধে এই প্রটেস্টগুলো হচ্ছে, এবং ইসরায়েল যে প্যালেস্টাইনের বিরুদ্ধে যে কাজগুলো করছে সেটার বিরুদ্ধে হচ্ছে। এমফাসাইজেস দ্য এথিক্যাল অ্যান্ড মোরাল ডিম্যান্ডস ফর জাস্টিস ফর প্যালেস্টিনিয়ানস। তাহলে এখানে এই প্রোটেস্টগুলোতে গুরুত্বারোপ করা হচ্ছে এথিক্যাল, নৈতিক, হ্যাঁ, এবং মোরাল ডিমান্ডস ফর জাস্টিস ফর প্যালেস্টিনিয়ানস, প্যালেস্টিনিয়ানদের জন্য বিচার, জাস্টিস চাচ্ছে, ডিমান্ড করছে। আচ্ছা, মিসরিপ্রেজেন্টেশন অফ প্রোটেস্ট। তাহলে এই আন্দোলনগুলোকে, প্রতিবাদ আন্দোলনগুলোকে মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে ভুলভাবে তুলে ধরা হচ্ছে। ক্ল্যারিফাইজ দ্যাট দি প্রটেস্টস আর নট অ্যান্টিসেমেটিক অ্যান্ড ইনভলভ জুইশ পার্টিসিপেন্টস। তো বলছে, ক্ল্যারিফাই করছে যে এই প্রটেস্টগুলো আসলে অ্যান্টিসেমেটিক না, মানে ইহুদি বিরোধী না,
বরং আরও ইনভলভ করেছে জুইশ পার্টিসিপেন্টস, বলছে এর মধ্যে যারা আসলে আন্দোলন করছে এদের মধ্যে জুইশ পিপল মানে ইহুদিরাও আছে। Stresses that the protests are about seeking justice for Palestinians, victims of long-term suppression and injustice. তো বলছে এখানে আরও জোর দেওয়া হচ্ছে এই প্রোটেস্টে যে এই আন্দোলনগুলো বা এই প্রোটেস্টগুলো হচ্ছে সিকিং জাস্টিস, প্যালেস্টিনিয়ানদের জন্য বিচার চাচ্ছে এবং যারা আসলে ভিকটিম অফ লং টার্ম সাপ্রেশন অ্যান্ড ইনজাস্টিস, প্যালেস্টিনিয়ানরা হচ্ছে অনেক দীর্ঘমেয়াদী সাপ্রেশন, দমন এবং অবিচারের ভিকটিম। রিপ্রেশন অফ প্রোটেস্ট বাই ইউনিভার্সিটি লিডারশিপ, এখন এই প্রোটেস্টগুলোকে দমিয়ে দেওয়া হচ্ছে ইউনিভার্সিটি লিডারশিপের মাধ্যমে, ইউনিভার্সিটির নেতৃত্বে এই আন্দোলনগুলোকে দমিয়ে দেওয়া হচ্ছে। ফ্যাকাল্টি মেম্বার্স সাপোর্টিং প্রোটেস্ট হ্যাভ লস্ট জবস, বলছে যারা ফ্যাকাল্টি মেম্বার মানে টিচাররা যারা আছে এই যারা প্রোটেস্ট করছে তাদের চাকরিচ্যুত হয়েছে, অর্থাৎ চাকরি হারিয়েছে টিচাররা। Hundreds of students have been arrested and expelled, বলছে শত শত স্টুডেন্টরা কি হয়েছে, অ্যারেস্টেড হয়েছে এবং এক্সপেল বহিষ্কৃত হয়েছে, তাদেরকে ভার্সিটি থেকে এক্সপেল করে দিয়েছে। পুলিশ ইন্টারভেনশন ডিসপাইট লার্জলি পিসফুল প্রোটেস্ট, বলছে যদিও মোস্ট অফ দি টাইম মানে লার্জলি মানে কি বেশিরভাগ ক্ষেত্রেই কি দেখা গেছে যে প্রোটেস্টগুলো খুবই পিসফুল শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, প্রতিবাদ আন্দোলন, কিন্তু পুলিশরা হস্তক্ষেপ করছে, তারপরও পুলিশরা হস্তক্ষেপ করছে। ইউনিভার্সিটিজ রোল অ্যান্ড হিপোক্রেসি, তাহলে এখানে ভার্সিটির রোলটা কি এবং হিপোক্রেসি মানে এখানে ভণ্ডামি হচ্ছে, ইউনিভার্সিটি ভণ্ডামি দেখাচ্ছে। ক্রিটিসাইজেস ইউনিভার্সিটিজ ফর সাপ্রেসিং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড অ্যাসেম্বলি কন্ট্রারি টু ইউএস কনস্টিটিউশনাল ভ্যালুস, তো এখানে বলছে ইউনিভার্সিটিগুলো অন্য ইউনিভার্সিটিকে ক্রিটিসাইজ করছে যে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতাকে হরণ করার জন্য, যেটা আসলে আমেরিকার সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে। তো এটা হচ্ছে ইউনিভার্সিটির হিপোক্রেসি, ইউনিভার্সিটিরা সাপ্রেস করছে ফ্রিডম অফ স্পিচ, তো এটা ইউনিভার্সিটির ভণ্ডামি। পয়েন্টস আউট ইউনিভার্সিটিজ ফিনান্সিয়াল টাইজ টু ইসরায়েল অ্যান্ড জুইশ গ্রুপস অ্যাজ এ রিজন ফর বায়াসড অ্যাকশন, তো এই যে ইউনিভার্সিটি যে এই যে ভণ্ডামি হচ্ছে, ইউনিভার্সিটি যে এগুলো করছে, তো বলছে যে ইউনিভার্সিটির ফাইন্যান্সিয়াল টাইজ আছে, ইসরায়েলের সাথে অর্থনৈতিক যোগসাযোগ আছে এবং জুইশ গ্রুপদের সাথে যোগসাজশ আছে, এই কারণে এই বায়াস অ্যাকশনটা পক্ষপাত দুষ্ট অ্যাকশন নিচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অ্যাজ এ সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড ডেমোক্রেসি, তাহলে ইউনিভার্সিটি একটা উৎকর্ষতার কেন্দ্রবিন্দু এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে কি ইম্প্যাক্ট ফেলতে পারে। আর্গুজ দ্যাট ইউনিভার্সিটিজ শুড নার্চার ফ্রি থিঙ্কিং জাস্টিস অ্যান্ড অ্যাকশন, বলছে এই আর্টিকেলে অথর আর্গিউ করেছে যে আসলে ইউনিভার্সিটিগুলো হওয়া উচিত, নার্চার করা উচিত ফ্রি থিঙ্কিং মুক্ত চিন্তাভাবনা, জাস্টিস বিচার এবং এথিক্স মানে মূল্যবোধ বা নীতিবোধ। কন্ডেমস ইউনিভার্সিটিজ ফর স্টাইফলিং প্রটেস্ট এগেনস্ট ইনজাস্টিস অ্যান্ড জেনোসাইড, নিন্দা জানিয়েছে এখানে যে অথর যে ইউনিভার্সিটিগুলো প্রোটেস্টগুলোকে স্টাইফলিং করছে মানে কি মুখ বন্ধ করে দিচ্ছে, দমন করছে, কিন্তু এই আন্দোলনগুলো আসলে অবিচার এবং গণহত্যার বিরুদ্ধে। আচ্ছা, কল ফর কন্ডেমনেশন, এখানে নিন্দা জানিয়েছে আর কি, যে এবং অন্যান্যদেরকেও বলা হচ্ছে যে তোমরা সবাই নিন্দা করো। আচ্ছা, স্ট্রংলি কন্ডেমস ইউনিভার্সিটি অ্যাকশনস ইন দি হার্শেস্ট টার্মস, এখানে বলছে স্ট্রংলি এখানে ইউনিভার্সিটির অ্যাকশন কে একদম খুব কঠোরভাবে এখানে নিন্দা জানানো হয়েছে। কোয়েশ্চেন্স ইউনিভার্সিটি লিডারশিপস ইগনোরেন্স অফ দ্য সিচুয়েশন ইন গাজা অ্যান্ড দ্য প্লাইট অফ প্যালেস্টিনিয়ান্স, এখানে ইউনিভার্সিটির নেতৃত্ব যে অজ্ঞতা, ঠিক আছে, যে গাজার সিচুয়েশনের প্রতি যে অজ্ঞতা এবং প্লাইট মানে কি দুর্দশা, প্যালেস্টিনিয়ানদের দুর্দশার প্রতি অজ্ঞতা রয়েছে এই ইউনিভার্সিটির ইউনিভার্সিটির নেতৃত্বে যারা আছে। পোটেনশিয়াল ইম্প্যাক্ট অফ কারেন্ট প্রোটেস্ট, তাহলে বর্তমান যেই আন্দোলনগুলোর সেগুলোর পোটেনশিয়াল ভবিষ্যতে
সম্ভাব্য ইম্প্যাক্ট কি হতে পারে, সম্ভাব্য যে প্রভাবগুলো কি হতে পারে। draws parallels between current protests and those of 1960s। তো একইভাবে বলছে যে এটা আসলে 1960 ষাটের দশকে যেই আন্দোলনগুলো হয়েছিল সেটার সাথে বর্তমান আন্দোলনগুলো মিল আছে। হোপস ফর এ পজিটিভ আউটকাম সিমিলার টু ভিয়েতনামস ইমার্জেন্স অ্যাজ এ নেশন স্টেট অ্যাডভোকেটিং অ্যান এন্ড টু ইসরায়েলি ইম্পিউনিটি। তো বলছে যে এখানে একটা পজিটিভ আউটকামের আশা করছে, কারণ ভিয়েতনামের ইমার্জেন্স হয়েছিল, ভিয়েতনাম জেগে উঠেছিল একটা নেশন স্টেট হিসেবে, এবং ইসরায়েলের যে ইম্পিউনিটি মানে কি, মানে প্রত্যেকবার শাস্তি থেকে বেঁচে যাওয়াটা, ঠিক আছে, শাস্তিহীনতা, ইম্পিউনিটি, ঠিক আছে। তো ইসরায়েলের ইম্পিউনিটির যেন বন্ধ করা হয়, ইসরায়েল যেন আর শাস্তি থেকে না বাঁচতে পারে। তো ঠিক আছে, আমরা পরের সম্পাদকীয়তে চলে যাই। এটা আমরা দেখলাম মে 3 অর্থাৎ 3 তারিখের, মের 3 তারিখের সম্পাদকীয় পড়লাম। এখন পরেরটা আমরা যাব। এটাও মে 3-এরই খবর, এই যেখানে ডেট দেওয়া আছে, হ্যাঁ 3 মেরই সম্পাদকীয়। উইমেন ব্রেকিং দ্য গ্লাস সিলিং, নট সো মাচ ইন স্পোর্টস। এখানে নারীদেরকে নিয়ে আর কি একটা সম্পাদকীয় এসেছে। মেয়েরা কি গ্লাস সিলিং ভাঙছে, নট সো মাচ ইন স্পোর্টস, বলছে স্পোর্টসের ক্ষেত্রে নয়। গ্লাস সিলিং একটা টার্ম আছে, এটা বোঝায় যে একটা লিমিট, ব্রেক দ্য গ্লাস সিলিং, এটা বোঝাচ্ছে যে তুমি তোমার লিমিট, তোমার সীমাটা তুমি অতিক্রম করো, বা তোমার যে বাধাটা, গ্লাস সিলিং মানে একটা বাধা, ওই বাধাটা তুমি অতিক্রম করে গিয়েছো। এটা একটা পজিটিভ সেন্সে, ব্রেকিং দ্য গ্লাস সিলিং হচ্ছে একটা পজিটিভ একটা সেন্স, যে তুমি আসলে তোমার বাধাগুলো অতিক্রম করছো। তো বলছে যে স্পোর্টসের ক্ষেত্রে কিন্তু না। তো ঠিক আছে, আমরা দেখি ভিতরে কি আছে। রিসেন্ট, আচ্ছা নারীদেরকে নিয়ে কিছু আসলে, মানে নারীর ক্ষমতায়ন, জেন্ডার ইস্যুজ, হ্যাঁ, অ্যান্ড ডেভেলপমেন্টস ইন বাংলাদেশ, এটা কিন্তু সরাসরি লিখিত পরীক্ষার যে সিলেবাস আছে, হ্যাঁ বিসিএস লিখিত পরীক্ষার যে বাংলাদেশ বিষয়াবলীর যে সিলেবাস আছে, দেখবেন ওখানে সরাসরি জেন্ডার ইস্যুজ দেওয়া আছে। তো নারী বিষয়ক কোনো আর্টিকেল যদি আসে, বিশেষ করে নারীর ক্ষমতায়ন সম্পর্কে, ঠিক আছে, নারী নিয়ে যত ডেভেলপমেন্ট, তো আসলে অবশ্যই আমাদের পড়তে হবে, কারণ মানে আপনার কিভাবে কাজে লাগবে আপনি নিজেও জানেন না। এসে লিখতে হয় নারীর ক্ষমতায়ন নিয়ে, তারপরে যে কোনোভাবে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। আপনার নারীর ক্ষমতায়ন নিয়ে যে কোনো আর্টিকেল আপনি পেলে সেটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে, বুভুক্ষের মতো পড়ে ফেলতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যান অ্যাভিড রিডার, ঠিক আছে, ওয়েন ইট কামস টু দি উইমেন এম্পাওয়ারমেন্ট। তো রিসেন্ট ইনসিডেন্ট ইন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল ম্যাচ, তাহলে এই রিসেন্ট ইনসিডেন্ট হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে, সেটা আমরা এখন দেখব। মোহামেডান স্পোর্টিং ক্লাব and Prime Bank Cricket Club expressed dissatisfaction over a female umpire's appointment। তো বলছে এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, তারা আসলে অসন্তুষ্টি প্রকাশ করেছে, ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করেছে, কারণ একটা ফিমেল মানে একটা মহিলা এম্পায়ার নিয়োগ হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট। ক্লাবস clarified it was not about gender but the empire's experience। তো এখানে বলছে যে না, তারা ক্ল্যারিফাই করেছে যে না, এটা আসলে মেয়ে লিঙ্গের কারণে না, ঠিক আছে, এটা জেন্ডার মানে এটা মেয়ে যে এই কারণে না, এটা আসলে তার আম্পায়ারের এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা নাই, এই কারণে অভিজ্ঞতার কারণে তারা আসলে অসন্তুষ্ট। জেন্ডার ডিসপ্যারিটি ইন বাংলাদেশ স্পোর্টস সিন, এখন বাংলাদেশে যে জেন্ডার ডিসপ্যারিটি, লিঙ্গ বৈষম্যটা আছে, সেটা আমরা এখন দেখব। pay disparity and lack of gender diversity in leadership roles persist। তো বলছে পেমেন্ট, পে ডিসপ্যারিটি বলতে বোঝাচ্ছে যে আয়, হ্যাঁ, যে স্যালারি যে ডিসপ্যারিটি বৈষম্যটা, তারপরে ল্যাক অফ জেন্ডার ডাইভার্সিটি, বৈচিত্র্যতা নেই, লিঙ্গের বৈচিত্র্যতা নেই, মানে শুধুমাত্র পুরুষরাই হচ্ছে এই লিডারশিপ রোলে নিয়োগ পায়। Despite women's success in various sports, biased perceptions remain। বলছে যদিও মহিলাদের, নারীদের কিন্তু বিভিন্ন
স্পোর্টসে বিভিন্ন খেলাতে তারা সফলতা পাচ্ছে, কিন্তু তারপরও বায়াসড পারসেপশন কিন্তু রিমেইন। বলছে তারপরও বায়াস, একটা পক্ষপাত দুষ্ট যে পারসেপশন, মানে কি চিন্তা ভাবনা, পারসেপশন মানে হচ্ছে তাদের প্রতি একটা একটা জাজমেন্ট, এই বায়াস, এটা হচ্ছে পক্ষপাত দুষ্ট পারসেপশন রিমেইন, এখনো রয়েছে চিন্তা ভাবনাগুলো পক্ষপাত দুষ্ট। এক্সাম্পলস অফ সাকসেসফুল উমেন ইন স্পোর্টস, তাহলে সফল নারী এই স্পোর্টসের ক্ষেত্রে এখন আমরা এক্সাম্পল দেখব। রানী হামিদ, বাংলাদেশ ইজ ফার্স্ট উমেন ইন্টারন্যাশনাল চেস মাস্টার 1985, 1985 সালে রানী হামিদ, ঠিক আছে, বাংলাদেশের প্রথম নারী এই যে ইন্টারন্যাশনাল চেস মাস্টার, আন্তর্জাতিক চেস মাস্টার, দাবারু আর কি, দাবার মাস্টার হিসেবে উনি জিতে যান যে 1985, 1985 সালে। সাবিনা খাতুন, ক্যাপ্টেন অফ দ্য উমেন্স ফুটবল টিম, ওয়ান দি মেইডেন সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপস 2022, তাহলে 2022 সালে এই যে নারীদের ফুটবল টিমের ক্যাপ্টেন এই যে সাবিনা খাতুন, উনি হচ্ছে সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ জিতেছেন। মেইডেন মানে কি, মেইডেন মানে প্রথম, ঠিক আছে, তাহলে প্রথমবার সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022 সালে সাবিনা খাতুন জিতেছে। সাথীরা জাকির জেসি, ফার্স্ট ফিমেল আম্পায়ার ইন এ ডিপিএল ম্যাচ and one of the 4 Bangladeshi female umpires in the ICC development panel. দেখেন প্রথম এম্পায়ার যে সাথীরা জাকির জেসি, তাহলে উনি হচ্ছে প্রথম নারী এম্পায়ার এই ডিপিএল ম্যাচে, এবং ওয়ান অফ দি 4 ফিমেল বাংলাদেশি আম্পায়ার্স, তাহলে 4 জন ফিমেল আম্পায়ারের মধ্যে একজন উনি, যে আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে উনি, আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের যে আম্পায়ার 4 জনের মধ্যে উনি একজন। পে ডিসপ্যারিটি ইন ক্রিকেট অ্যান্ড ফুটবল, তাহলে পে ডিসপ্যারিটি মানে কি, ডিসপ্যারিটি মানে বৈষম্য, আর পে মানে কি, মানে পেমেন্ট মানে স্যালারি বোঝাচ্ছে এখানে। তাহলে ক্রিকেট এবং ফুটবলে স্যালারির যে বৈষম্য, ঠিক আছে, আয়ের যে ইনকামের যে বৈষম্য, সেটা এখন দেখব। এ গ্রেড ফিমেল ক্রিকেটার্স পেইড টাকা 50,000 কম্পেয়ার টু টাকা 4 লাখ ফর মেলস, তাহলে যারা নারী এ গ্রেড প্লেয়ার আছে, এ গ্রেড ক্রিকেটার যারা আছে, ক্রিকেটারদের ক্ষেত্রে 50,000 টাকা পায় হচ্ছে নারীরা, এবং পুরুষরা পায় হচ্ছে 4 লাখ টাকা। তাহলে বুঝেন কোথায় 50,000, কোথায় 4 লাখ। ফিমেল ক্রিকেটার্স ম্যাচ ফি লেস দেন টাকা 9,000 কম্পেয়ার টু টাকা 3 লাখ ফর মেলস, তাহলে ফিমেল মহিলা ক্রিকেটার ম্যাচ ফি, ম্যাচের যে ফি সেটা 9,000-এর থেকেও কম, সেখানে পুরুষদের ক্ষেত্রে 3 লাখ টাকা। উইমেন ফুটবল প্লেয়ার্স রিসিভড পে রেইজ বাট স্টিল সিগনিফিকেন্টলি লেস দ্যান মেল কাউন্টারপার্টস, তাহলে নারী ফুটবল প্লেয়ারদের কিছুটা পেমেন্ট মানে স্যালারি বেড়েছে, কিন্তু সেটা এখনও পুরুষ ফুটবল প্লেয়ারদের তুলনায় অনেক কম। ল্যাক অফ জেন্ডার ডাইভার্সিটি ইন স্পোর্টস লিডারশিপ, তো বলছে যেখানে ল্যাক অফ জেন্ডার ডাইভার্সিটি মানে এখানে লিঙ্গের যে বিচিত্রতা, বৈচিত্র্য নেই স্পোর্টসের লিডারশিপে, নেতৃত্বে, ঠিক আছে, মানে কি শুধু পুরুষরাই আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ল্যাক্স উইমেন রিপ্রেজেন্টেশন ইন কমিটিস, বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো উইমেন রিপ্রেজেন্টেশন নাই, এই কমিটিগুলোতে কোনো নারীর প্রতিনিধিত্ব নেই। উইমেন্স উইং কমিটি ইন বিসিবি কনসিস্টস অফ অল মেল মেম্বার্স, তাহলে উইমেন্স উইং একটা কমিটি আছে বিসিবিতে, সেটাও সব মেল মেম্বার দ্বারাই গঠিত। ইম্পর্টেন্স অফ জেন্ডার ডাইভার্সিটি ইন লিডারশিপ, তাহলে এখন আমরা দেখব জেন্ডার ডাইভার্সিটি মানে লিঙ্গের যে বৈচিত্র্য লিডারশিপ নেতৃত্বের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। ডাইভার্স লিডারশিপ ফস্টার্স গ্রোথ অফ ফিমেল ট্যালেন্টস অ্যান্ড ব্রিংস ডিফারেন্ট পার্সপেক্টিভস, বলছে যে বিচিত্র নেতৃত্ব যদি হয়, ডাইভার্স যদি হয়, সেক্ষেত্রে কী হয়, এটা ফস্টার করে গ্রোথ অফ ফিমেল ট্যালেন্টস, নারীদের ট্যালেন্ট হচ্ছে এটা প্রবৃদ্ধি ঘটাবে, নারীদের যে প্রতিভা আছে সেটা বৃদ্ধি ঘটাবে, এবং ব্রিংস ডিফারেন্ট পার্সপেক্টিভ, এটা নারীরা একটা ভিন্ন একটা দৃষ্টিকোণ কিন্তু নিয়ে আসে। কর্পোরেটস বেনিফিট ফ্রম ডাইভার্স লিডারশিপ টিমস অ্যান্ড স্পোর্টস বডিজ শুড লার্ন ফ্রম দেম,
বলছে কর্পোরেট যে এইগুলো আছে কর্পোরেশনগুলো, তার কর্পোরেটস বেনিফিট ফ্রম ডাইভার্স লিডারশিপ, বিচিত্র নেতৃত্বের যে টিমগুলো আছে, এবং স্পোর্টস বডিজ তাদের হচ্ছে শেখা উচিত, স্পোর্টস বডিজদের শেখা উচিত কর্পোরেটদের থেকে, কারণ কর্পোরেটরা বেনিফিট পায় এই ডাইভার্স লিডারশিপ টিমের জন্য। নিড ফর এ কন্ডিউসিভ ইকোসিস্টেম ফর উইমেন ইন স্পোর্টস। তো কন্ডিউসিভ মানে কি, খুবই কি বলে এটাকে, কন্ডিউসিভ মানে হেল্পফুল, ঠিক আছে, খুবই সহযোগিতা সম্পন্ন, সেটাকে বলবো কন্ডিউসিভ। তাহলে বলছে যে একটা কন্ডিউসিভ ইকোসিস্টেম, বাস্তু সংস্থান দরকার নারীদের জন্য স্পোর্টসের ক্ষেত্রে। বায়াসড পারসেপশনস হিন্ডার ইনভেস্টমেন্ট ইন ফিমেল ট্যালেন্টস। বলছে যদি পক্ষপাত দুষ্ট কনসেপশন মানে কি, ধারণা, হ্যাঁ, এটাই হচ্ছে বাধা দেয়, এই যে নারী প্রতিভার ক্ষেত্রে বিনিয়োগ করতে বাধা দেয়। আর্জেস ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট সাপোর্টিং দ্য গ্রোথ অফ উইমেন ইন স্পোর্টস। তাহলে এই অথর কি করছে, একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে, হ্যাঁ, যেটা একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে উনি আহ্বান জানিয়েছেন যে পরিবেশে নারীদের, এই যে স্পোর্টসে নারীদের গ্রোথ, প্রবৃদ্ধিটা নিশ্চিত করবে। কল ফর চেঞ্জ অ্যান্ড সাপোর্ট ফর উইমেন্স স্পোর্টস। তাহলে সব শেষে কি হয়েছে, একটা পরিবর্তনের কল, মানে পরিবর্তনের আহ্বান এবং সাপোর্ট, উইমেন স্পোর্টসের ক্ষেত্রে সাপোর্ট উনি ডাক দিয়েছেন। এনকারেজেস টেকিং ইন্টারেস্ট ইন উইমেন্স স্পোর্টস অ্যান্ড সাপোর্টিং দেয়ার ইনক্লুশন অ্যান্ড গ্রোথ। তাহলে শেষমেশ উনি লেখকটা বলেছেন যে টেকিং ইন্টারেস্ট ইন উইমেন স্পোর্টস, নারীদের ক্রীড়ার ক্ষেত্রে আগ্রহটা দেখাতে হবে, এটা আগ্রহটা এনকারেজ করতে হবে, এবং সাপোর্টিং দেয়ার ইনক্লুশন ইন গ্রোথ, তাদের অন্তর্ভুক্তি এবং তাদের প্রবৃদ্ধিটা সাপোর্ট করতে হবে। ঠিক আছে, আমরা পরের সম্পাদকীয়তে চলে যাই। উইমেন এমপিস ইন রিজার্ভড সিটস, হাউ এম্পাওয়ার্ড আর দে রিয়েলি। তাহলে এটা হচ্ছে মে 4, মানে 4 মের খবর এটা। তো এখানে এসেছে যে রিজার্ভ সিট যে আছে যে সংসদে, ঠিক আছে, সেটাতে হচ্ছে কতটা নারীর ক্ষমতায়ন হয়েছে, ঠিক আছে, এটা তারা কতটা এম্পাওয়ার্ড, তারা কতটা আসলে ক্ষমতা সম্পন্ন। তো নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা জানি যে পড়তে হবে, যে কোনো ফোকাস রাইটিং থেকে শুরু করে এসে রাইটিং, তারপরে বাংলাদেশ বিষয়াবলীতে সরাসরি দেওয়া আছে যে জেন্ডার ইস্যুস অ্যান্ড ডেভেলপমেন্ট, নারী নিয়ে পড়তে হবে। তো আমরা এখন দেখব যে ভেতরে কি আছে। এটা হচ্ছে রিজার্ভ সিট নিয়ে, ঠিক আছে, সংরক্ষিত যে আসন জাতীয় সংসদের, সেটা নিয়ে বলা আছে আর কি। হিস্ট্রি অফ রিজার্ভ সিটস ফর উইমেন ইন পার্লামেন্ট। তাহলে শুরুতেই আমরা ইতিহাসটা দেখে নিই সংসদে নারীর সিট, যে রিজার্ভ সংরক্ষিত আসনের যেই ইতিহাস। এক হচ্ছে ইন্ট্রোডিউসড ইন 1972 উইথ 15 সিটস, নাও স্ট্যান্ডস অ্যাট 50। তো বলছে যে 1972 সালে এটা শুরু হয়েছিল 15টা সিট দিয়ে, এখন হচ্ছে 50-এ দাঁড়িয়েছে। তাহলে এখন হচ্ছে 50টা সংরক্ষিত আসন। ডিস্ট্রিবিউটেড ইন প্রপোর্শন টু পার্টিস পার্লামেন্টারি পোল রেজাল্টস বেনিফিটিং দ্য রুলিং পার্টি মেইনলি। তো বলছে পার্টির পার্লামেন্টারি পোল রেজাল্টে এটা হচ্ছে ডিস্ট্রিবিউট করা হয় ইন প্রপোর্শন টু, মানে কিসের অনুপাতে, পার্টির পার্লামেন্টারি পোল রেজাল্টস। বলছে যে রাজনৈতিক দলের যে সংসদীয় যেই নির্বাচনের রেজাল্টের উপরে প্রপোর্শন করে, হ্যাঁ, অনুপাতে এটা ডিস্ট্রিবিউট করা হয়, এবং বেনিফিটিং দ্য রুলিং পার্টি মেইনলি। বলছে যারা মানে রুলিং পার্টি, এখন যারা ক্ষমতাসীন যে দল, সেটাকেই আসলে বেনিফিট করে, এটা আসলে লাভবান করে। ক্রিটিসিজম অফ দি প্রভিশন। তাহলে এটার ক্রিটিসিজমটা কি, সিন অ্যাজ ফেইলিং টু এম্পাওয়ার উইমেন পলিটিক্যালি। তো বলছে এটা আসলে দেখা হয় যে নারীকে রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করতে এটা ব্যর্থ। নমিনেটেড এমপিস ফেস অবস্টেকলস অ্যান্ড হিউমিলিয়েশন, ল্যাক অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস।
তো বলছে যারা নির্বাচিত নমিনেটেড এমপি, হ্যাঁ, মেম্বার অফ দি পার্লামেন্ট, তারা অবস্টেকল, বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং হিউমিলিয়েশন, ঠিক আছে, তাদেরকে হিউমিলিয়েট করা হয়, ঠিক আছে, তাদেরকে অপমানিত করা হয়, লজ্জিত করা হয় এবং ল্যাক অথরিটি এবং রেসপন্সিবিলিটিস, তাদের কোনো কর্তৃত্ব থাকে না এবং তাদের দায়িত্বও থাকে না। নমিনেশনস অফেন বেসড অন লয়্যালটি টু ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ানস রাদার দ্যান মেরিট। যারা নমিনেশন পায় তারা আসলে দেখা যায় যে যারা প্রভাবশালী রাজনীতিবিদ তাদের প্রতি লয়্যালটির কারণে, হ্যাঁ, তাদের প্রতি যারা অনুগত, যারা প্রভাবশালী রাজনীতিবিদ তাদের সাথে যারা লয়াল, তাদের সাথে যারা হচ্ছে অনুগত থাকে, তাদেরকেই নমিনেশন দেওয়া হয় রাদার দ্যান মেরিট। মেধার ভিত্তিতে এটা কিন্তু দেওয়া হয় না, নমিনেশনটা দেওয়া হয় না। চ্যালেঞ্জেস ফেসড বাই রিজার্ভড সিট এমপিস, তাহলে কি কি চ্যালেঞ্জ ফেস করে যারা সংরক্ষিত আসনে যারা এমপি হয়? ল্যাক অফ কনস্টিটিউয়েন্সি অ্যান্ড অথরিটি, তো বলছে যে তাদের নির্বাচিত এলাকা, কনস্টিটিউয়েন্সি মানে কি, নির্বাচনের যে এলাকাটা, সেটার অভাব রয়েছে এবং কর্তৃত্বেরও অভাব রয়েছে। often face discrimination and obstacles while discharging duties, তো বলছে তারা প্রায় বৈষম্যের শিকার হয় এবং বাধার শিকার হয় while discharging duty, যখন তারা তাদের ডিউটি পালন করে, তাদের কর্তব্য পালনের ক্ষেত্রে, কর্তব্য দেওয়ার ক্ষেত্রে, কর্তব্য যখন তারা ডিসচার্জ করে, ঠিক আছে, তখন তারা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং বৈষম্যের সম্মুখীন হয়। ইলেকশন স্ট্যাটিস্টিক্স, only 20 women elected from 300 general seats in the most recent election, তাহলে এখনকার যে সাম্প্রতিক যে নির্বাচনটা হলো, দ্বাদশ যে নির্বাচনটা, মাত্র 20 জন নারী ইলেকশন মানে নির্বাচিত হয়েছে। এই সাধারণ যে সিট আছে, সাধারণ যে 300 আসন, সেই 300 আসনে মাত্র 20 জন নারী হচ্ছে নির্বাচিত হয়েছে। নাম্বার অফ উইমেন ইন জেনারেল সিটস লিমিটেড টু 18 to 22 ইন দ্য লাস্ট 4 পার্লামেন্টারি পোলস, তাহলে গত 4টা সংসদীয় যে নির্বাচন হলো, হ্যাঁ, গত 4 টার্মে, অর্থাৎ মানে কি, মানে প্রত্যেক 5 বছর পর পর যে সংসদীয় নির্বাচনটা হয়, তাই না, তাহলে গত 20 বছরের স্ট্যাটিস্টিক্স দেখা গিয়েছে যে মাত্র 18 থেকে 22 জনই হচ্ছে নারী নির্বাচিত হয় এই সাধারণ যে আসন, সেখানে মাত্র 18 থেকে 22 জন। ক্রিটিসিজম ফ্রম উইমেন্স রাইটস অ্যাক্টিভিস্ট অ্যান্ড এক্সপার্টস, তাহলে যারা নারীদেরকে নিয়ে কাজ করে, নারীর অধিকার নিয়ে যারা কাজ করে, এই যে অ্যাক্টিভিস্ট এবং এক্সপার্ট, বিশেষজ্ঞ যারা, নারীর অধিকার নিয়ে বিশেষজ্ঞ যারা, তারা সমালোচনা করেছে কি? এক হচ্ছে ডিমান্ড ফর ডিরেক্ট ইলেকশনস ফর উইমেন্স রিজার্ভড সিটস, তারা ডিমান্ড করছে, ঠিক আছে, তারা ডিমান্ড করছে যে সরাসরি ইলেকশন হোক নারীর রিজার্ভ সিটে, নারীদের সংরক্ষিত আসনে সরাসরি ইলেকশনের ডিমান্ড করছে, মানে দাবি করছে। ফেইলার অফ রিজার্ভ সিট এমপিস টু ফুলফিল এক্সপেকটেশনস, তাহলে যারা রিজার্ভ সিটে সংরক্ষিত আসনের এমপি যারা, তারা প্রত্যাশা পূরণ করতে ফেল করছে, ঠিক আছে। তো এই গেল। পরের না, সেটারই আছে, আরও আছে। রেলেভেন্স অফ রিজার্ভ সিট ডিক্রিজিং, নিড ফর মোর উইমেন ইন জেনারেল সিটস, তো বলছে যে রেলেভেন্স অফ রিজার্ভ সিটস ডিক্রিজিং, বলছে যে আস্তে আস্তে এই সংরক্ষিত আসনের যে রেলেভেন্সটা এখন আর নেই, আস্তে আস্তে কমছে। নিড ফর মোর উইমেন ইন জেনারেল সিটস, বলছে যে সংরক্ষিত আসনের প্রাসঙ্গিকতা হারাচ্ছে আস্তে আস্তে, আসলে সাধারণ যে আসন সেখানে আসলে নারীদেরকে দরকার। আচ্ছা, ভিউজ ফ্রম পলিটিক্যাল অ্যানালিস্ট অ্যান্ড এক্সপার্টস, তাহলে রাজনৈতিক যারা অ্যানালিস্ট আছে এবং বিশেষজ্ঞ আছে তাদের ভিউটা আমরা দেখি। রিজার্ভ সিটস নাও ওপেন ফিল্ড বেসড অন ফ্যামিলি আইডেন্টিটি রাদার দ্যান মেরিট, তো পলিটিক্যাল যে অ্যানালিস্ট তারা বলছে যে সংরক্ষিত আসন এখন নাও ওপেন ফিল্ড, যে এখন সংরক্ষিত আসন ফিল করা হয় ফ্যামিলি আইডেন্টিটি, পরিবারের হচ্ছে পরিচয়ে, রাদার দ্যান মেরিটে না, মেধার মাধ্যমে না, বরং পরিবারের পরিচয়ে হচ্ছে সংরক্ষিত আসনে হচ্ছে সিটটা ফিল করা হয়। তারপরে বলছে ডিসএগ্রিমেন্ট অন দি নেসেসিটি অফ রিজার্ভ সিটস ইন দি কারেন্ট কনটেক্সট, তো তারা বলছে যে
রিজার্ভ সংরক্ষিত আসনের যে প্রয়োজনীয়তা বর্তমান প্রেক্ষাপটে, তো সেটার উপরে ডিসএগ্রি করেছে তারা অমত প্রকাশ করেছে, দ্বিমত প্রকাশ করেছে। হ্যাঁ, পলিটিক্যাল অ্যানালিস্টরা দ্বিমত প্রকাশ করেছে যে না, প্রয়োজনীয়তা আছে। তারা বলছে যে সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা আছে, কারণ উপরে আমরা দেখলাম যারা নারীর অধিকার নিয়ে কাজ করে তারা বলছে যে প্রাসঙ্গিকতা হারিয়েছে সংরক্ষিত আসনের। আচ্ছা, রেসপন্স ফ্রম রুলিং পার্টি অ্যান্ড অপোজিশন। তাহলে রুলিং পার্টি মানে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল কি বলছে? রেসপন্স: রুলিং পার্টি insists on the necessity of reserved seats due to continued issues faced by women in direct elections. তাহলে ক্ষমতাসীন দল বলছে যে অবশ্যই সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা আছে, কারণ নারীরা এখনো ডাইরেক্ট ইলেকশন, সরাসরি যে ইলেকশন, সরাসরি নির্বাচনের ক্ষেত্রে অনেক ইস্যুস ফেস করতে হয়, অনেক সমস্যা ফেস করতে হয়। অপোজিশন সাপোর্টস, বিরোধী দল সাপোর্টস ইনক্রিজড নমিনেশনস অফ এলিজিবল উইমেন ফর ডাইরেক্ট ইলেকশন। তাহলে বিরোধী দল সাপোর্ট করছে এই যোগ্য নারীর ডাইরেক্ট ইলেকশন, সরাসরি নির্বাচনের ক্ষেত্রে যত এই যে নমিনেশন বৃদ্ধি পাচ্ছে এটাকে সাপোর্ট করছে। অর্থাৎ ইন আদার ওয়ার্ডস বিরোধী দল বলছে যে হ্যাঁ, সাধারণ ইলেকশনে নারীদের আসা উচিত, সাধারণ ইলেকশনে আরও বেশি নমিনেশন দেওয়া উচিত। ডিম্যান্ডস ফ্রম উইমেন্স রাইটস অ্যাক্টিভিস্ট। তাহলে উইমেন্স রাইটস অ্যাক্টিভিস্ট যারা নারীর অধিকার নিয়ে যারা কাজ করে তারা আসলে কি দাবি করছে, ডিম্যান্ড করছে? তারা ডিম্যান্ড করছে পলিটিক্যাল পার্টিস শুড নমিনেট মোর উইমেন ইন ইলেকটোরাল লিস্ট। তো বলছে যে যারা রাজনৈতিক দল তারা আসলে আরও নারীদেরকে নমিনেট করা উচিত এই নির্বাচনী যে লিস্ট তৈরি করা হয়। ডিম্যান্ড ফর ডাইরেক্ট ইলেকশনস টু রিজার্ভড সিটস টু এম্পাওয়ার উইমেন পলিটিক্যালি। তো বলছে যে সংরক্ষিত আসনেও ডাইরেক্ট ইলেকশন হওয়া উচিত। হ্যাঁ, মানে ডাইরেক্ট ইলেকশনের দাবি, সরাসরি নির্বাচনের দাবি, কারণ সেক্ষেত্রে নারীদের এম্পাওয়ার হবে, রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করা হবে নারীদেরকে। রোল অফ দি ইলেকশন কমিশন। তাহলে ইলেকশন কমিশনের রোল কি? ইম্পর্টেন্ট রোল ইন এনশিওরিং গ্রেটার নাম্বারস অফ উইমেন ইন পার্লামেন্ট। তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে, ইম্পর্টেন্ট রোল আছে যে বেশি বেশি যেন যে গ্রেটার নাম্বারস অফ উইমেন, বেশি বেশি নারীরা যেন এই পার্লামেন্টে, সংসদে যেন নারীরা আসতে পারে। ডিমান্ড ফর গ্রেটার ফোকাস অন উইমেন্স রাইটস ইস্যুস বাই উইমেন এমপিস। তো বলছে যে দাবি জানা হচ্ছে যে গ্রেটার ফোকাস, আরও বেশি ফোকাস দেওয়া হোক নারীর অধিকারের উপরে যারা নারী এমপি আছে তাদের দ্বারা, অর্থাৎ নারী এমপিরা যেন নারীদের অধিকার নিয়ে আরও ফোকাসভাবে কাজ করে। তো সেটা নিয়ে দাবি জানানো হচ্ছে। তো ঠিক আছে, আমরা পরের সম্পাদকীয়তে চলে যাই। এই সম্পাদকীয় শেষ। লেসন্স ফ্রম এ প্যালেস্টাইন সলিডারিটি এনক্যাম্পমেন্ট। তাহলে আমরা জানি যে বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের আন্দোলন চলছে এই প্যালেস্টাইনিয়ানদের জন্য, অর্থাৎ ফিলিস্তিনিদের জন্য। তো এখানে বলছে লেসন্স ফ্রম এ প্যালেস্টাইন সলিডারিটি এনক্যাম্পমেন্ট, মানে প্যালেস্টাইন ফিলিস্তিনিদের প্রতি যে সংহতি প্রকাশ, সেটার এনক্যাম্পমেন্ট। আমরা জানি যে যারা প্রতিবাদ করছে তারা ক্যাম্প বসিয়ে বসিয়ে প্রতিবাদ করছে, তো ওইটাকে বলছে এনক্যাম্পমেন্ট। তো বলছে এই এনক্যাম্পমেন্ট থেকে আমরা কি শিখলাম, এটা বলছে লেসন্সগুলো দেখি। হিস্টোরিক্যাল কনটেক্সট অফ স্টুডেন্ট প্রটেস্ট। তাহলে হিস্টোরিক্যাল কনটেক্সট মানে ইতিহাসে কি বলে সেটা দেখি, ইতিহাসের প্রেক্ষাপটটা কি এই স্টুডেন্টের প্রটেস্টের। অ্যান্টি অ্যাপারথেইড প্রটেস্ট ইন দি 1980s ইন্সপায়ার্ড বাই দি ভিয়েতনাম ওয়ার মুভমেন্ট। তাহলে অ্যান্টি অ্যাপারথেইড প্রটেস্ট হয়েছিল 1980-র দশকে, ইন্সপায়ার্ড বাই দি ভিয়েতনাম ওয়ার মুভমেন্ট। ভিয়েতনাম ওয়ার আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে 1980 সালের দিকে, 1980-র যে দশক সেটাতে অ্যান্টি অ্যাপারথেইড প্রটেস্ট হয়েছিল। স্টুডেন্টস ডিম্যান্ডেড ডাইভার্সমেন্ট ফ্রম কোম্পানিজ অপারেটিং ইন সাউথ আফ্রিকা। তাহলে অ্যান্টি অ্যাপারথেইড আমরা জানি যে দক্ষিণ আফ্রিকার একটা হচ্ছে আন্দোলনের নাম। অ্যাপারথেইড মানে কি, ওই যে বর্ণবাদ এর আর কি একটা কনসেপ্ট হচ্ছে অ্যাপারথেইড, যারা ব্ল্যাক তাদেরকে আলাদা করে রাখা, তাদের প্রতি বৈষম্য। হ্যাঁ, তো দক্ষিণ আফ্রিকাতে এটা হয়েছিল এবং দক্ষিণ আফ্রিকাতে তখনকার যে প্রোটেস্ট ছিল সেটা ছিল স্টুডেন্টরা ডিমান্ড করেছিল যে ডাইভার্সমেন্ট ফ্রম কোম্পানিজ অপারেটিং ইন সাউথ আফ্রিকা। তাহলে দক্ষিণ আফ্রিকার সাথে কোনো ধরনের সম্পর্ক থাকা যাবে না। এই যে ডাইভেস্টমেন্ট মানে হচ্ছে সকল সম্পর্ক বিচ্যুত করা, সম্পর্ক বাদ দেওয়া।
তাহলে কোম্পানিজ অপারেটিং ইন সাউথ আফ্রিকা। তাহলে তখনকার স্টুডেন্টদের ডিমান্ড ছিল যে সাউথ আফ্রিকাতে যত কোম্পানি অপারেট করছে তাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন করা। তো এই জন্য বলছে যে এই স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছে ঠিক এই অ্যান্টি অ্যাপারথেইড প্রোটেস্টের দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছে। অ্যান্টি অ্যাপারথেইড প্রোটেস্ট আবার ভিয়েতনাম ওয়ার মুভমেন্টের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিল। তো এইটা আমরা দেখলাম যে ইতিহাস কি বলে। তাহলে কারেন্ট ওয়েভ অফ স্টুডেন্ট লেড প্রোটেস্ট, এখনকার তাহলে যে একটা ঢেউ বয়ে যাচ্ছে স্টুডেন্ট লেড প্রোটেস্ট, স্টুডেন্টের দ্বারা যে প্রোটেস্টগুলো হচ্ছে সেটা দেখি। স্টুডেন্টস অ্যাট ইউএস ইউনিভার্সিটিজ জয়েন গ্লোবাল প্রোটেস্ট ডিম্যান্ডিং সিজ ফায়ার অ্যান্ড এন্ড টু গাজা ওয়ার। স্টুডেন্টরা আসলে বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটিতে জয়েন করছে গ্লোবাল প্রোটেস্ট, বৈশ্বিক যে একটা আন্দোলন চলছে সেটাকে তারা জয়েন করছে এবং ডিমান্ড করছে যে সিজ ফায়ার, ঠিক আছে, সিজ ফায়ার মানে কি যুদ্ধবিরতি, এবং গাজা যে যুদ্ধ চলছে গাজাতে সেটার যেন শেষ হয়। Demand for universities to divest from weapons manufacturers profiting from Israel's actions in Gaza. তাহলে আরও ডিমান্ড হচ্ছে, স্টুডেন্টের ডিমান্ড হচ্ছে যে ইউনিভার্সিটিগুলো যেন ডাইভেস্ট করে, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করে যত ওয়েপন ম্যানুফ্যাকচারার্স প্রফিটিং ফ্রম ইসরায়েল অ্যাকশনস ইন গাজা, যত অস্ত্র উৎপাদনকারী যারা আছে, ম্যানুফ্যাকচারার্স যারা আছে, তারা প্রফিটিং, তারা ইসরায়েলের অ্যাকশনের দ্বারা কিন্তু প্রফিট পাচ্ছে। তো এদের যত এরকম স্টেক হোল্ডার আছে, মানে উৎপাদনকারী যারা আছে যুদ্ধাস্ত্র, তাদের ইউনিভার্সিটিরা যেন তাদের সাথে কোনো সম্পর্ক না রাখে, এটা হচ্ছে স্টুডেন্টদের ডিমান্ড। ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনস রেসপন্স, তাহলে ইউনিভার্সিটির যেই প্রশাসন তার হচ্ছে রেসপন্স কি, তারা কিভাবে উত্তর দিচ্ছে। ক্র্যাকডাউন অন প্রোটেস্টিং স্টুডেন্টস লেবেলিং দেম অ্যাজ ভায়োলেন্ট এজিটেটর্স, তারা ক্র্যাকডাউন করছে স্টুডেন্টদের প্রতি, তারা দমন করছে স্টুডেন্টদেরকে এবং লেবেল করছে, তাদেরকে নাম দিচ্ছে যে এরা আসলে ভায়োলেন্ট এজিটেটর্স, মানে খুবই সহিংস এজিটেটর্স, আন্দোলনকারী, তাদেরকে নাম দিচ্ছে হচ্ছে এইভাবে। কলস ফর ডাইভেস্টমেন্ট মেট উইথ অ্যাকুজেশনস অফ অ্যান্টিসেমিটিজম অ্যান্ড ভায়োলেন্স। তো বলছে এই যে ডাইভেস্টমেন্ট যে চাচ্ছে স্টুডেন্টরা, যে তোমরা সকল সম্পর্ক বিচ্ছিন্ন করো, এইটাকে ইউনিভার্সিটি প্রশাসনরা আসলে নাম দিচ্ছে যে তোমরা অ্যান্টিসেমিটিজম, মানে তোমরা ইহুদিদের বিরুদ্ধে, জিউইশদের বিরুদ্ধে, এবং তোমরা আসলে সহিংসতা চাও, সন্ত্রাস চাও, এইভাবে তারা হ্যান্ডেল করছে। এইভাবে প্রশাসন, ইউনিভার্সিটির প্রশাসন স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করছে বা দমন করছে। সিলেক্টিভ ক্র্যাকডাউন অ্যান্ড মিডিয়া পোর্ট্রেয়াল, তাহলে কিভাবে সিলেক্টিভ ক্র্যাকডাউন হচ্ছে এবং মিডিয়া কিভাবে পোর্ট্রে করছে। পুলিশ রিপ্রেশন এগেনস্ট প্রো প্যালেস্টিনিয়ান প্রোটেস্ট ওয়াইল ইগনোরিং প্রো জায়নিস্ট ভায়োলেন্স। তো বলছে পুলিশ আরও কী করছে, রিপ্রেস করছে এগেনস্ট প্রো প্যালেস্টিনিয়ান, যারা ফিলিস্তিনদের পক্ষে আন্দোলন করছে, ওয়াইল ইগনোরিং প্রো জায়নিস্ট ভায়োলেন্স, তারা যেখানে ইগনোর করছে যে প্রো জায়নিস্ট সহিংসতাকে আরও ইগনোর করছে, আর পুলিশ দমন করছে এই প্রো প্যালেস্টিনিয়ান প্রোটেস্টার যারা। ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটরস ইউজ রেটরিক অফ ল অ্যান্ড অর্ডার টু জাস্টিফাই ক্র্যাকডাউনস। ইউনিভার্সিটির প্রশাসকরা রেটরিক অফ ল মানে অলঙ্কারমূলক কথাবার্তা বলছে, ল অ্যান্ড অর্ডার, আইন এবং শৃঙ্খলার যে একটা মেকি কথাবার্তা বলছে, জাস্টিফাই ক্র্যাকডাউনস, তারা এই যে দমন করছে এটাকে জাস্টিফাই করার জন্য তারা আইন এবং শৃঙ্খলার একটা গীত গাচ্ছে। এক্সাম্পলস অফ পুলিশ রিপ্রেশন, তাহলে পুলিশ কিভাবে রিপ্রেস করছে, পুলিশের দমনটা আমরা দেখি। এক্সাম্পল, ল এনফোর্সমেন্ট টিমস সেন্ড টু ক্যাম্পাসেস টু ডিসপার্স প্রটেস্ট, তাহলে আইন শৃঙ্খলার যে টিম, ল এনফোর্সমেন্ট টিমকে পাঠানো হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে এবং ডিসপার্স করা হচ্ছে প্রোটেস্ট, আন্দোলনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য। ইউটি অস্টিন পুলিশ ফোর্সিবলি রিমুভিং প্রোটেস্টার্স ইগনোরিং প্লিজ ফর মেডিকেল অ্যাসিস্ট্যান্স, তাহলে ইউটি অস্টিন পুলিশ, ঠিক আছে, ইউটি মানে এখানে
ইউনিভার্সিটি অফ টেক্সাস, হ্যাঁ এই যে ইউনিভার্সিটি অফ টেক্সাস, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। পুলিশ অ্যারেস্ট এ প্রো প্যালেস্টিনিয়ান প্রোটেস্টার অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, শর্ট ফর্ম হচ্ছে ইউটি, ইন অস্টিন ইউএস অন এপ্রিল 29, 2024। তাহলে এপ্রিলের 29 তারিখে এই যে একে হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন থেকে গ্রেপ্তার করছে, কারণ সে প্রো প্যালেস্টিনিয়ান প্রোটেস্টার, সে হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করছিল। তাহলে এখানে বলছে ইউটি অস্টিন পুলিশ ফোর্সিবলি রিমুভিং প্রোটেস্টার্স ইগনোরিং প্লিজ ফর মেডিকেল অ্যাসিস্ট্যান্স, যারা মেডিকেল সহায়তা চাচ্ছে তাদেরকেও জোর করে আন্দোলনকারীদেরকে সরিয়ে ফেলছে এই ইউটি অস্টিন পুলিশ, ঠিক আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্সও দিচ্ছে না। রেজিলিয়েন্স অফ স্টুডেন্ট প্রোটেস্ট, তাহলে স্টুডেন্ট আন্দোলনরা রেজিলিয়েন্স মানে কিভাবে তারা সহিষ্ণু সয়ে যাচ্ছে সব কিছু। ডিসপাইট পুলিশ রিপ্রেশন স্টুডেন্টস কন্টিনিউ টু প্রোটেস্ট অ্যান্ড রিক্লেইম ক্যাম্পাস স্পেসেস, হচ্ছে যদিও পুলিশরা দমন করছে, পুলিশ রিপ্রেশনের থাকা সত্ত্বেও স্টুডেন্টরা কন্টিনিউ করছে প্রোটেস্ট, তাদের যে আন্দোলনটা কন্টিনিউ করছে, এবং রিপ্রেস ক্যাম্পাস রিক্লেইম ক্যাম্পাস স্পেসেস, ক্যাম্পাসের স্পেস তারা আবারও ধরে নিচ্ছে, মানে ঘিরে ধরছে। মোমেন্টাম অফ প্রোটেস্ট কন্টিনিউ টু বিল্ড ডেসপাইট ক্র্যাকডাউনস, মোমেন্টাম অফ প্রোটেস্ট মানে কি, যে গতিধারা ত্বরান্বিত হচ্ছে, হ্যাঁ, কন্টিনিউস টু বিল্ড, এটা বিল্ড হচ্ছে যদিও এই ক্র্যাকডাউন মানে এই যে দমন করা হচ্ছে, তারপরও এটার যে গতিধারা, এটার যে একটা ঢেউ, ঠিক আছে, এই প্রোটেস্টে আন্দোলনের যে ঢেউটা সেটা কিন্তু বিল্ড হচ্ছে, সেটা বাড়ছে। ইকুয়েটিং পুলিশ উইথ অপ্রেসিভ ফোর্সেস, তাহলে পুলিশের সাথে অন্যান্য যেই দমনকারী ফোর্সের তারা ইকুয়াল হয়ে যাচ্ছে। প্রোটেস্টার্স ইকুয়েট অস্টিন পুলিশ উইথ কু ক্লাস ক্ল্যান অ্যান্ড ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস, তো যারা আন্দোলনকারী তারা আসলে অস্টিন পুলিশের সাথে ইসরায়েলি ডিফেন্সিভ ফোর্সেসের সাথে সমান হিসেবে তুলনা করছে। হাইলাইটস ইন্টারকানেক্টেডনেস অফ অপারেশনস অ্যান্ড স্ট্রাগলস বোথ লোকালি অ্যান্ড ট্রান্সন্যাশনালি, তাহলে বলছে যে ইন্টারকানেক্টেডনেস আছে এই অপারেশন এবং স্ট্রাগল সংগ্রামের, এই লোকালি এবং ট্রান্সন্যাশনালি, বলছে যে তাদের যে ডোমেস্টিকভাবে এবং যে আন্তর্জাতিকভাবেও তাদের যে অপারেশন এবং স্ট্রাগল, তাদের যে দমন এবং তাদের যে সংগ্রাম, সেটা বলছে যে ইন্টারকানেক্টেডনেস, বলছে এটা জড়িত। কল ফর ডাইভেস্টমেন্ট অ্যান্ড লিবারেশন, তো বলছে আহ্বান জানাচ্ছে ডাইভেস্টমেন্ট এবং লিবারেশন, মুক্তির। ডিমান্ড ফর ইউনিভার্সিটিস টু ডাইভেস্ট ফ্রম গাজা জেনোসাইড, তাহলে গাজার যে গণহত্যা সেটা থেকে ডাইভেস্ট করতে হবে ইউনিভার্সিটির, এটার আহ্বান জানাচ্ছে। ডাইভেস্ট আমি আগেই বলেছি, মানে যে সব সম্পর্ক বিচ্ছিন্ন করাকে ডাইভেস্ট বলা হচ্ছে, যে গাজা জেনোসাইডের সাথে কোনো ধরনের সম্পর্ক যেন ইউনিভার্সিটির না থাকে। স্টুডেন্টস একো ডিমান্ডস অফ লিবারেশন স্ট্রাগলস অ্যাক্রস টেম্পোরাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ডিভাইডস, তাহলে স্টুডেন্টরা কী করছে, মুক্তির দাবির সাথে একমত হচ্ছে, মুক্তির যে সংগ্রাম সেটা টেম্পোরাল এবং জিওগ্রাফিক্যাল ডিভাইডস, বলছে যে বিভিন্ন জিওগ্রাফিক্যাল মানে কি, ভৌগোলিক যে দাবি, ভৌগোলিক যে ভাগ আছে, সেটা মুক্তির যে সংগ্রাম করছে গাজাবাসীরা বা ফিলিস্তিনিরা, তারা একো করছে, স্টুডেন্টরা প্রতিধ্বনিত করছে যে তাদেরও মুক্তি সংগ্রামের সাথে স্টুডেন্টরা সংহতি জানাচ্ছে, যে ফিলিস্তিনিদের মুক্তির যে দাবিটা সেটা আসলে সংযত দাবি, এবং emphasizes that true freedom cannot be achieved until all are free, তাহলে এখানে আরও জোরদার করা হচ্ছে, স্টুডেন্টরা জোর দিচ্ছে যে সত্যিকারই যে স্বাধীনতা সেটা আসলে অ্যাচিভ করা যাবে না যতক্ষণ না সবাই মুক্ত হবে। ঠিক আছে, আমরা পরের এইটা দেখি, সম্পাদকীয়টা দেখে নিই। এক্সেসেস বাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস ওয়ারিং, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা, তাদের যেই এক্সেস সেটা হচ্ছে চিন্তাজনক, মানে জায়গায় চিন্তা। লিগাল এক্সপার্টস সে সিভিল সার্ভেন্টস ল্যাক আন্ডারস্ট্যান্ডিং ট্রেনিং ফর সাচ ওয়ার্ক, তাহলে যারা লিগাল এক্সপার্ট, আইনজীবী যারা, আইন বিশেষজ্ঞ যারা, তারা বলছে, আইন বিশেষজ্ঞরা বলছে সিভিল সার্ভেন্টস যারা সরকারি কর্মকর্তা আছে
তারা ল্যাক আন্ডারস্ট্যান্ডিং ট্রেনিং ফর সাচ ওয়ার্ক, তাদের চিন্তা ভাবনা আন্ডারস্ট্যান্ডিং বোধগম্যতার সমস্যা আছে এবং ট্রেনিং নেই এই ওয়ার্কে, এই কাজের ক্ষেত্রে। অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা, তাদের কাজের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতাও, তাদের ট্রেনিং নেই এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং নেই। তাহলে যারা প্রশাসনে কাজ করতে যাবেন, যারা বিসিএস দিয়ে সরকারের প্রশাসনের অংশ হবেন, তো এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে লেখা আছে, তো এটা একটা আমাদের পড়ার একটা বিষয়, আমরা দেখে নিই কি বলছে। গ্রোয়িং অ্যাবিউজ অফ পাওয়ার বাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস। তাহলে শুরুতেই বলা হচ্ছে গ্রোয়িং অ্যাবিউজ অফ পাওয়ার অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তাদের দ্বারা যেই ক্ষমতার যেই অপব্যবহার সেটা বাড়ছে। ল্যাক অফ প্রপার ট্রেনিং অ্যান্ড ইগনোরেন্স অফ লিগাল প্রসিজিওর্স লিডিং টু অ্যাবিউজ অফ পাওয়ার। ল্যাক অফ প্রপার ট্রেনিং এবং ইগনোরেন্স অফ লিগাল প্রসিজিওর্স বলছে প্রপার ট্রেনিংয়ের অভাব এবং লিগাল প্রসিজার্স, আইনের যেই প্রসিজারগুলো আছে সেগুলোর যে অজ্ঞতা, এই কারণে ক্ষমতার অপব্যবহারটা হচ্ছে। রিসেন্ট ইনসিডেন্টস ইনক্লুড দ্য সেন্টেন্সিং অফ এ জার্নালিস্ট অ্যান্ড দ্য কনফাইনমেন্ট অফ জার্নালিস্ট বাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস। তাহলে রিসেন্ট সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, যেমন জার্নালিস্টের সেন্টেন্সিং, জার্নালিস্টের শাস্তি প্রদান, অ্যান্ড দ্য কনফাইনমেন্ট অফ জার্নালিস্ট বাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্বারা সাংবাদিকের কনফাইনমেন্ট মানে কি? কনফাইনমেন্টে বন্দি করা। তো এই রিসেন্ট ঘটনাগুলো উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। লিগাল কনটেক্সট, তাহলে আইনের প্রেক্ষাপটটা কি? হাইকোর্ট ডিক্লেয়ার্ড রুলস ফর মোবাইল কোর্টস আনকনস্টিটিউশনাল ইন 2017। তাহলে হাইকোর্ট 2017-তেই ডিক্লেয়ার্ড রুলস ফর মোবাইল কোর্টস, এই মোবাইল কোর্টের যেই নিয়ম নীতি আছে সেগুলো অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে, এগুলো অসাংবিধানিক। 2017-তে কিন্তু হাইকোর্ট ঘোষণা দিয়েছে। অ্যাপিলেটেড ডিভিশন ইস্যুড এ স্টে অর্ডার অন দি হাইকোর্ট ভার্ডিক্ট ইন 2018 allowing executive magistrates to continue conducting mobile courts। যেখানে আপিল বিভাগ কি করেছে, একটা স্টে অর্ডার দিয়েছে এই হাইকোর্টের যে রায় 2018-তে। হাইকোর্ট অসাংবিধানিক বলে দিয়েছে মোবাইল কোর্টের যে নিয়ম, আর 2018-তে আপিল বিভাগ আবার হাইকোর্টের যে রায় সেটাতে একটা স্টে অর্ডার দিয়েছে, এবং এই কারণেই এখনও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা তারা মোবাইল কোর্ট কিন্তু কন্টিনিউ করতে পারছে। আচ্ছা, রেসপন্স ফ্রম লিগাল এক্সপার্টস, তাহলে লিগাল যারা আইন বিশেষজ্ঞ তারা কি বলছে? ব্যারিস্টার হাসান এম.এস. আজিম রেইজড কনসার্নস অ্যাবাউট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস ল্যাক অফ ট্রেনিং অ্যান্ড মাইন্ডসেট অফ জুডিশিয়াল ডিউটিস। তাহলে যে ব্যারিস্টার হাসান এম.এস. আজিম বলছেন, তার উদ্বেগ প্রকাশ করেছেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ট্রেনিং নাই, ঠিক আছে, এবং তাদের মাইন্ডসেট, তাদের যে চিন্তাভাবনা, মাইন্ডসেট জুডিশিয়াল ডিউটির প্রতি যেই চিন্তাভাবনা, জুডিশিয়াল ডিউটি নিয়ে অর্থাৎ আইনত যেই কর্তব্য আছে সেগুলো নিয়ে চিন্তাভাবনা সমস্যা আছে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান emphasized the need for proper training of executive magistrates to prevent abuse of power। তাহলে অ্যাডভোকেট খুরশিদ আলম বলছেন, উনি জোর দিয়েছেন যে প্রপার ট্রেনিং দরকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের এই ক্ষমতার যে অপব্যবহার সেটা রোধ করার জন্য। অ্যাকশনস টেকেন বাই দি হাইকোর্ট, তাহলে হাইকোর্ট কি অ্যাকশন নিয়েছে? অর্ডার্ড সাসপেনশন অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস ইনভলভড ইন অ্যাবিউসিভ প্র্যাকটিসেস। এই হাইকোর্ট কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে সাসপেন্ড করে দিয়েছে এই অ্যাবিউসিভ প্র্যাকটিসেস, যেগুলো ক্ষমতার অপব্যবহারমূলক প্র্যাকটিসের সাথে জড়িত যারা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সাসপেন্ড করে দিয়েছে হাইকোর্ট, সাসপেনশন অর্ডার করেছে। issued rules and directives to explain and rectify abuse of power by executive magistrates। তাহলে হাইকোর্ট কি করেছে? ইস্যু করেছে রুল এবং নির্দেশনা, বিভিন্ন নিয়ম এবং নির্দেশনা, যে টু এক্সপ্লেন এবং রেকটিফাই, এক্সপ্লেন করো, ব্যাখ্যা করো, এবং রেকটিফাই মানে কারেক্ট করো অ্যাবিউজ অফ পাওয়ার, এই যে ক্ষমতার অপব্যবহার বাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দ্বারা ক্ষমতার যে অপব্যবহার সেটা কারেক্ট করতে এবং ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা ইস্যু করেছে হাইকোর্ট। এফোর্টস টু অ্যাড্রেস দ্য ইস্যু, তাহলে
এই ইস্যুটাকে চিহ্নিত করার জন্য কি এফোর্ট মানে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? হাইকোর্ট অর্ডার্ড ট্রেনিং ফর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস টু কন্ডাক্ট মোবাইল কোর্টস প্রপারলি। তাহলে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট করার জন্য ট্রেনিং দিতে হবে। অ্যাপিলেতে ডিভিশন স্টেড দি অপারেশন অফ দি HC ভার্ডিক্ট মানে হাইকোর্ট ভার্ডিক্ট স্ক্র্যাপিং মোবাইল কোর্ট রুলস আনটিল ফার্দার অর্ডার। তাহলে আপিল বিভাগ কি করেছে? অপারেশন অফ হাইকোর্টের যেই রায় স্ক্র্যাপিং মোবাইল কোর্ট রুলস আনটিল ফার্দার অর্ডার, আপিল বিভাগ ওই যে স্টে অর্ডার দিয়েছে হাইকোর্টের রায়ের উপরে। হাইকোর্ট কি করেছে? মোবাইল কোর্টকে স্ক্র্যাপ করে দিয়েছে। মোবাইল কোর্টের যে নিয়ম নীতি, মোবাইল কোর্টের নিয়মটাকে হাইকোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে, সেটার উপরে স্টে অর্ডার দিয়েছে আপিল বিভাগ। মানে চলতে পারবে, আপাতত স্টে অর্ডার দেওয়া আছে। এই আপিল বিভাগ হচ্ছে স্টে অর্ডার দিয়েছে হাইকোর্টের রায়ের উপরে। কারেন্ট সিচুয়েশন অ্যান্ড রেসপন্সেস, তাহলে এখনকার সিচুয়েশন কি এবং এটার রেসপন্সটা কি? অ্যাটর্নি জেনারেল স্টেটেড দ্যাট দি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস আর রিসিভিং রেগুলার ট্রেনিং। অ্যাটর্নি জেনারেল বলছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হচ্ছে রেগুলার নিয়মিত ট্রেনিং পাচ্ছে। ক্যাবিনেট ডিভিশন অফিসিয়ালস ডিক্লাইন্ড টু কমেন্ট অন অ্যাবিউজ অফ পাওয়ার বাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে ক্যাবিনেট যে বিভাগ আছে, ক্যাবিনেট বিভাগের যে অফিসিয়ালরা আছে, কর্মকর্তারা আছে, তারা কি করেছে? এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দ্বারা যে ক্ষমতার অপব্যবহার হচ্ছে এটার উপরে কমেন্ট করতে তারা ডিক্লাইন করে দিয়েছে, মানে কমেন্ট করতে চান নাই। চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্নস, তাহলে কি চ্যালেঞ্জ আছে সামনে? এমফাসিস অন ট্রেনিং অফ ফিল্ড লেভেল অফিসিয়ালস টু মিনিমাইজ এরর্স। তাহলে ট্রেনিংয়ের উপরে জোর দিতে হবে যে ফিল্ড লেভেল অফিসিয়ালস যারা তৃণমূলে কাজ করে, ফিল্ড লেভেল অফিসিয়ালস টু মিনিমাইজ এরর্স, ভুলকে কমিয়ে আনার জন্য জোর দিতে হবে যারা তৃণমূলে কাজ করে। তৃণমূল কর্মকর্তা, ফিল্ড লেভেল যারা আসলে মাঠ পর্যায়ের কর্মকর্তা, তাদের উপরে ট্রেনিংটা জোর দিতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 1000 অফিসিয়ালস অ্যাট দি ফিল্ড লেভেল ইনক্লুডিং UNOs and ACs face challenges in executing their duties flawlessly। তাহলে অ্যাপ্রক্সিমেটলি যে 1000 অফিসিয়াল আছে মাঠ পর্যায়ে, যারা এই যে ইনক্লুডিং UNO এবং AC আছে এর মধ্যে, তারা চ্যালেঞ্জ ফেস করে তাদের কর্তব্য ঠিকভাবে ফ্ললেসলি নিখুঁতভাবে কাজ করার জন্য তারা অনেক চ্যালেঞ্জ ফেস করে। ঠিক আছে, পরের সম্পাদকে দেখি আমরা। দ্য ফাইট এগেইনস্ট চাইল্ড ম্যারেজ নিডস এ নিউ ন্যারেটিভ। তাহলে এখানে চাইল্ড ম্যারেজ মানে কি? বাল্যবিবাহ। তাহলে অবশ্যই এই যে আমরা জানি যে জেন্ডার ডেভেলপমেন্ট, জেন্ডার ইস্যুস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, এটা কিন্তু সরাসরি BCS লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলীর টপিক আছে। তার মানে জেন্ডার ইস্যুস নিয়ে, চাইল্ড ম্যারেজ যেমন নারীদেরকে নিয়ে, বাচ্চা মেয়েদেরকে নিয়ে, তারপরে হচ্ছে বাল্যবিবাহ, তো এগুলো কিন্তু জেন্ডার ইস্যুসের মধ্যে পড়ে যাবে। তো এই কারণে কিন্তু আমরা পড়ব। ঠিক আছে, তো বলছে যে দ্য ফাইট এগেনস্ট, যে বাল্যবিবাহের বিরুদ্ধে যেই যুদ্ধটা, সেটা নিডস এ নিউ ন্যারেটিভ। অর্থাৎ ন্যারেটিভ মানে কি? একটা নতুনভাবে বলা প্রয়োজন আর কি, যেভাবে বলা হয় সেটা একটা নতুন করে বলা দরকার। ভেতরে কি আছে দেখি। ডেসপাইট লিগাল মেজার্স অ্যান্ড অ্যাডভোকেসি প্রোগ্রামস চাইল্ড ম্যারেজ রিমেইনস প্রিভ্যালেন্ট ইন বাংলাদেশ। বলছে যদিও আইনত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অ্যাডভোকেসি প্রোগ্রাম, বিভিন্ন অ্যাডভোকেসি প্রোগ্রাম করা হচ্ছে, কিন্তু তারপরেও চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ এখনও প্রিভ্যালেন্ট ইন বাংলাদেশ। প্রিভ্যালেন্ট মানে কি? সব জায়গাতে, হ্যাঁ সব জায়গাতেই হচ্ছে আছে, বিদ্যমান আছে বাংলাদেশে বাল্যবিবাহ। এই যে অ্যাডভোকেসি প্রোগ্রাম মানে কি? যে অ্যাডভোকেসি মানে কি? যে চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো, সচেতনতা বাড়ানোর জন্য যে প্রোগ্রামগুলো, সেগুলো আছে, আইনত পদক্ষেপও আছে, তারপরও বাল্যবিবাহ কিন্তু বাংলাদেশে প্রিভ্যালেন্ট, বাংলাদেশে বিদ্যমান এবং ভালোভাবে জোরালোভাবে বিদ্যমান। Official data shows alarming rates of child marriage, with 41.6% of girls married under 18 and 8.2% married under 15 in 2023. তো বলছে অফিসিয়াল ডাটা দেখাচ্ছে যে অ্যালার্মিং রেট, খুবই উদ্বেগজনক রেট বাল্যবিবাহের হার। যেমন
41.6% হচ্ছে মেয়েদের 18-র নিচে বিয়ে হয়ে যায় এবং 8.2% 8.2% বিয়ে হয় 15-র নিচে 2023-এ। Factors contributing to child marriage include pseudo registration procedures, societal norms and economic pressure. তো বলছে কি কি ফ্যাক্টর কন্ট্রিবিউট করে, হ্যাঁ কি কি আসলে ফ্যাক্টর হিসেবে কাজ করে, কি কি কারণ আর কি, হ্যাঁ কি কি কারণগুলো যে বাল্যবিবাহের ক্ষেত্রে অবদান রাখে সেগুলো হচ্ছে সিউডো রেজিস্ট্রেশন প্রসিজার্স, ভ্রান্ত মানে ভুলভাবে রেজিস্ট্রেশন করে, তারপরে হচ্ছে সোসাইটাল নর্মস সামাজিক প্রথা এবং অর্থনৈতিক প্রেশার, অর্থনৈতিক যেই প্রেশারটা সেই কারণে হচ্ছে এই বাল্যবিবাহটা হচ্ছে। গার্লস ফেসিং চাইল্ড ম্যারেজ often experience স্কুল ড্রপ আউট অ্যান্ড ল্যাক লিগাল রিকোর্স ডিউ টু আনঅফিসিয়াল রেজিস্ট্রেশন। হচ্ছে মেয়েরা কি করছে, বাল্যবিবাহ ফেস করছে, সেই মেয়েরা আসলে দেখা যাচ্ছে যে স্কুল ড্রপ আউট অভিজ্ঞতা, তারা স্কুল থেকে ড্রপ আউট করছে, ঝরে পড়ছে, স্কুল থেকে ঝরে পড়ছে এবং তাদের লিগাল কোনো রিকোর্সটা নেই, কারণ আনঅফিসিয়াল রেজিস্ট্রেশন, তাদের রেজিস্ট্রেশনটাই আনঅফিসিয়াল, অনানুষ্ঠানিক, তারা আইনত কোনো রিকোর্স নিতে পারছে না, রিকোর্স মানে আইনত কোনো পদক্ষেপ নিতে পারছে না। গ্রাসরুটস কনসালটেশনস হাইলাইট অ্যাওয়ারনেস লস exacerbated by the COVID-19 pandemic and political environment. তো বলছে তৃণমূল গ্রাসরুটস, হ্যাঁ তৃণমূলভাবে কনসালটেশন যেগুলো সেগুলো এই কনসালটেশনগুলো হাইলাইট করে, তারা দেখাচ্ছে যে অ্যাওয়ারনেস লস, সচেতনতা কমে গিয়েছে, আরও COVID-19 প্যান্ডেমিকের কারণে আরও খারাপ হয়েছে এবং পলিটিক্যাল রাজনৈতিক যে পরিবেশ সে কারণেও হ্যাঁ হচ্ছে। ডিজিটাল টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট রোম্যান্সেস কন্ট্রিবিউট টু দি রাইজ অফ চাইল্ড ম্যারেজেস। তো বলছে ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল টেকনোলজি এবং ইন্টারনেট রোম্যান্স, ইন্টারনেটের মাধ্যমে যে রোম্যান্স হচ্ছে সেটাও হচ্ছে বাল্যবিবাহর বেড়ে যাওয়ার একটা কারণ। আর্জেন্ট অ্যাকশন ইজ নিডেড ইনক্লুডিং রিফ্রেমিং দ্য ন্যারেটিভ অন চাইল্ড ম্যারেজ, ইন্ট্রোডিউসিং র্যাডিক্যাল পলিসি প্রেসক্রিপশনস অ্যান্ড reorienting education to make it more engaging and effective. তো বলছে আর্জেন্ট অ্যাকশন, আর্জেন্টভাবে অ্যাকশন দরকার, ইনক্লুডিং যেটা রিফ্রেমিং দ্য ন্যারেটিভ অন চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহের যেই ঘটনাটা বলা হচ্ছে, বাল্যবিবাহের যে ন্যারেটিভটা সেটা আসলে নতুন করে রিফ্রেম করা, ইন্ট্রোডিউসিং র্যাডিক্যাল পলিসি প্রেসক্রিপশন, র্যাডিক্যাল মানে কি দ্রুত, প্রবল নীতি প্রেসক্রিপশন মানে করতে হবে, নীতি নির্ধারণ করতে হবে, এবং রিওরিয়েন্টিং এডুকেশন টু মেক ইট মোর এঙ্গেজিং অ্যান্ড ইফেক্টিভ। বলছে শিক্ষাকে রিওরিয়েন্ট করতে হবে যাতে এটা আরও এঙ্গেজিং এবং ইফেক্টিভ হয়, কার্যকর হয়। দ্য রাইজিং ট্রেন্ড অফ চাইল্ড ম্যারেজ আন্ডারস্কোরস দ্য নিড ফর এ কোয়ালিটি ফিউচার ফর গার্লস অ্যান্ড বয়েজ ইন বাংলাদেশ। তো বলছে এই যে রাইজিং ট্রেন্ড, বাল্যবিবাহের যে একটা উদীয়মান যে ট্রেন্ড সেটা আসলে আন্ডারস্কোরস মানে কি এটা আসলে আরও জোর দিচ্ছে দ্য নিড ফর এ কোয়ালিটি ফিউচার ফর গার্লস অ্যান্ড বয়েজ ইন বাংলাদেশ, ছেলে এবং মেয়েদের কোয়ালিটি গুণগত একটা ফিউচার, একটা ভবিষ্যতের দরকার, এইটাই আসলে মানে জোর মানে এইটাই আসলে আন্ডারস্কোর করছে, এটাই আসলে জোরদার করছে এই যে নতুন যে ট্রেন্ড শুরু হয়েছে বাল্যবিবাহের যেই উদীয়মান ট্রেন্ড, এটাই প্রমাণ করে যে বাংলাদেশে ছেলে এবং মেয়ে দুই ক্ষেত্রেই ছেলে এবং মেয়েদের এদের গুণগত যে ফিউচার, কোয়ালিটি ফিউচার নিশ্চিত করতে হবে, এটা দরকার, প্রয়োজন আছে। ঠিক আছে, আমরা পরের সম্পাদকীয়তে চলে যাই। হাউ দি fiscal year, how the FY25 budget can address our economic challenges. তাহলে আমরা জানি বাজেট খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থনীতি যে টপিক আছে বাংলাদেশ বিষয়াবলীর, তো ইকোনমি নিয়ে যে কোনো কিছু আসলে আমরা কিন্তু পড়ব। তো বাজেট এই যে 2025-এর ফিসকাল ইয়ার যে অর্থ বছর 25-এর বাজেটটা কিভাবে আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জকে চিহ্নিত করতে পারে, তো সেটা নিয়ে একটা আর্টিকেল এসেছে, এটা আমরা একটু দেখে নিই।
Bangladesh economy faces various challenges including high inflation, low investment, increased debt servicing liability, slow growth, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনইকুয়ালিটি। তাহলে বাংলাদেশের অর্থনীতি ফেস করছে কি বিভিন্ন চ্যালেঞ্জেস, যেমন হাই ইনফ্লেশন, অনেক উচ্চ মুদ্রাস্ফীতি, লো ইনভেস্টমেন্ট, খুবই কম বিনিয়োগ, ইনক্রিজ ডেট সার্ভিসিং লায়াবিলিটি, তাহলে বেড়ে গিয়েছে ডেট সার্ভিসিং লায়াবিলিটি, ঋণ যে সার্ভিসিং, যে ঋণের প্রতি যে দায় সেটা আরও বেড়ে গিয়েছে, স্লো গ্রোথ, খুবই কম বা মন্থর গতিতে যেই গ্রোথ হচ্ছে, মন্থর গতিতে প্রবৃদ্ধি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, এবং ইনইকুয়ালিটি এবং অসমতা, এগুলো হচ্ছে চ্যালেঞ্জ ফেস করছে বাংলাদেশের অর্থনীতি। দ্য ন্যাশনাল বাজেট ফর the 2024 to 25 fiscal year to be presented by the new finance minister must address these challenges through budgetary allocations and fiscal measures। তাহলে 2024-25-এর জাতীয় যে বাজেটটা, হ্যাঁ 24-25-এর অর্থ বছরের জাতীয় যে বাজেটটা, সেটা হচ্ছে নতুন অর্থমন্ত্রীর দ্বারা পরিবেশ করা হবে, এবং এই বাজেটটা অবশ্যই কি করতে হবে, এই চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করতে হবে বাজেটারি অ্যালোকেশন, বাজেটারি বরাদ্দের মাধ্যমে, এবং ফিসকাল মেজারের মাধ্যমে, ফিসকাল পদক্ষেপগুলোর মাধ্যমে। দি আপকামিং বাজেট শুড ফোকাস অন 4 ব্রড এরিয়াস। তাহলে সামনের যে বাজেটটা ফোকাস করা উচিত 4টা বড় যে এরিয়া আছে, বিশদ আকারে 4টা এরিয়াতে ফোকাস করা উচিত। সেই 4টা এরিয়া কি? 1 নাম্বার, ফিসকাল prudence through increased revenue mobilization, rationalizing public expenditures and improving the quality of expenditures। তাহলে বলছে ফিসকাল প্রুডেন্স, বলছে যে অর্থনৈতিক বিচক্ষণতা দরকার, থ্রু ইনক্রিজড রেভিনিউ মোবিলাইজেশন, বলছে যে রেভিনিউ মোবিলাইজ করতে হবে আরও বেশি, র্যাশনালাইজিং পাবলিক এক্সপেন্ডিচার্স, তাহলে যেই এক্সপেন্ডিচার, যে খরচের যে খাতগুলো আছে সেগুলো র্যাশনালাইজ করতে হবে, এবং ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার্স, খরচের গুণগত মান ইমপ্রুভ করতে হবে। 2 নম্বর হচ্ছে এনহ্যান্সড স্পেন্ডিং ফর দি সোশ্যাল সেক্টর ইনক্লুডিং এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড সাপোর্ট ফর লো অ্যান্ড মিডল ইনকাম হাউস হোল্ডস। তাহলে বলছে যে এনহ্যান্সড স্পেন্ডিং, সোশ্যাল সেক্টরে আরও বাড়াতে হবে, স্পেন্ডিং মানে বরাদ্দ বাড়াতে হবে, আরও খরচ করতে, ইনক্লুডিং এডুকেশন, শিক্ষা খাত, এবং কি স্বাস্থ্য, হেলথ কেয়ার, এবং সাপোর্ট ফর লো অ্যান্ড মিডল ইনকাম হাউস হোল্ডস, তাহলে যেগুলো খুবই নিম্ন এবং মধ্য ইনকাম আয়ের যেই হাউস হোল্ডগুলো আছে, ঘর, তাদের জন্য সাপোর্ট দিতে হবে। 3 নম্বর হচ্ছে ট্রানজিশনিং টুয়ার্ডস এ গ্রিন ইকোনমি উইথ স্ট্র্যাটেজিক অ্যালোকেশন ফর অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন মেজার্স অ্যান্ড ইনক্রিজড অ্যালোকেশনস ফর রিনিউয়েবল এনার্জি। তাহলে বলছে আমরা যে সবুজ ইকোনমির প্রতি যে একটা ট্রানজিশন করছি, আস্তে আস্তে ধাবিত হচ্ছি, সেটা আসলে স্ট্র্যাটেজিক অ্যালোকেশনের মাধ্যমে ট্রানজিশন করতে হবে, ফর অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন মেজার্স, অ্যাডাপ্টেশন খাপ খাওয়ানো এবং মিটিগেশন মেজার্সের মাধ্যমে। অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন, এই 2টা পদ্ধতি আছে ক্লাইমেট চেঞ্জের সাথে কিভাবে ট্যাকেল করছে সরকার। তো এই 2টা প্রসিজারের মাধ্যমে এই 2টার যে খরচটা হবে সেটা হচ্ছে বরাদ্দ দিতে হবে, এবং ইনক্রিজড অ্যালোকেশন ফর রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য জ্বালানির উপরে কিন্তু আরও বরাদ্দ বাড়াতে হবে। 4 নম্বর হচ্ছে ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং ফর বাজেট implementation to ensure effective utilization of budgetary measures। তাহলে প্রাতিষ্ঠানিকভাবে শক্ত করতে হবে, শক্তিশালী বানাতে হবে বাজেট ইমপ্লিমেন্টেশন, বাজেট বাস্তবায়নের জন্য, টু এনশিওর ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ বাজেটারি মেজার্স, এই বাজেটারি পদক্ষেপগুলো আরও কার্যকর যেন হয়, কার্যকরভাবে যেন ইউটিলাইজ হয়, সে কারণে প্রাতিষ্ঠানিক যেই শক্তিশালী করতে হবে, বাজেট বাস্তবায়নটাকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে হবে। তো ঠিক আছে, পরের আমরা সম্পাদকে দেখি।
Why student evaluation in the new curriculum is most challenging? তাহলে আমরা জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আসছে এবং এটা অনেক দিন থেকেই আলোচিত সমালোচিত, তো এই টপিকটা একটু আমাদের ধারণা থাকার দরকার, ঠিক আছে? যদিও আমাদের সিলেবাসে সরাসরি কিন্তু এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু সরাসরি টপিকে উল্লেখ নেই, কিন্তু যেহেতু এটা খুবই আলোচিত সমালোচিত এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তো এই কারণে আমাদের ধারণা থাকাটা দরকার। চলে আসতে পারে যে কোনো ফোকাস রাইটিংয়ের ক্ষেত্রে আপনার ওপিনিয়ন চাইতে পারে যে লিখুন বর্তমান শিক্ষা ব্যবস্থাটা আপনার মতামত কী। যে কোনো চাকরির লিখিত পরীক্ষায় একটা ফোকাস রাইটিং থাকে না, যে মতামত অ্যানালাইসিস বা নিজের মতামত ব্যক্ত করতে বলে, ওই মতামতমূলক যেসব লেখা আছে সেই সব লিখিত পরীক্ষায় মতামতমূলক যে প্রশ্ন যেগুলোতে আপনার মতামত চায় সেখানে চলে আসতে পারে যে নতুন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার মতামতটা লিখুন। তো এই কারণে আমরা একটু পড়ব, শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিবর্তন আসছে সেটা নিয়ে যে কোনো আর্টিকেল আসলে আমরা একটু পড়ব। আচ্ছা, দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড NCTB হ্যাজ প্রপোজড এ নিউ ইভ্যালুয়েশন মেথড অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস। তাহলে যে NTCB আমরা জানি ন্যাশনাল কারিকুলাম এবং টেক্সটবুক বোর্ড, NCTB হচ্ছে শর্ট ফর্ম। NCTB প্রপোজ করেছে নতুন একটা ইভ্যালুয়েশন মেথড, যেটা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। আন্ডার দি প্রপোজড মেথড স্টুডেন্টস উইল হ্যাভ টু সিট ফর 5 hours of testing for each subject, 4 hours of practical group work and 1 hour of theoretical written test. তো বলছে নতুন ইভ্যালুয়েশন সিস্টেমের মাধ্যমে দেখা হবে, মানে নতুন যেই প্রস্তাব দেওয়া হয়েছে নতুন ইভ্যালুয়েশন সিস্টেমে, স্টুডেন্টদেরকে 5 ঘন্টা টানা টেস্ট করতে হবে, একটা সাবজেক্টের জন্য 5 ঘন্টা টানা পরীক্ষা দিতে হবে, এটা প্রতিটা সাবজেক্টের জন্য। তারপরে 4 hours অফ প্র্যাকটিক্যাল গ্রুপ ওয়ার্ক, 4 ঘন্টা প্র্যাকটিক্যাল গ্রুপ ওয়ার্ক করতে হবে এবং 1 ঘন্টা থিওরিটিক্যাল রিটেন টেস্ট। 1 ঘন্টা হচ্ছে এই থিওরিটিক্যাল তাত্ত্বিক যে রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা দিতে হবে 1 ঘন্টার। 3 series of tests are to be held at the end of classes 10, 11 and 12 with the practical test comprising of 50% of the final marks. তো বলছে এই 3টা সিরিজের টেস্ট এটা হবে হচ্ছে ক্লাস 10, 11 এবং 12 পরে, ঠিক আছে? 10ম শ্রেণী এবং 11th এবং 12th ক্লাসের পরে হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট হবে। এই টেস্টগুলো হবে 3টা সিরিজের টেস্ট বললাম, এই টেস্টগুলো হবে এবং এই প্র্যাকটিক্যাল যে টেস্ট আছে সেটা ফাইনাল মার্কসের 50%ই হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্টের উপরে থাকবে। Concerns have been raised about the validity, reliability and fairness of the new evaluation method, particularly regarding the stress it may cause students and the skill and objectivity of examiners. তো বলছে উদ্বেগ প্রকাশ করেছে, সবাই এটার উদ্বেগ জেগেছে এটার ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি, আস্থা, মানে এটার যে আস্থার ব্যাপারটা, ঠিক আছে, এটাকে আস্থা রাখা যায় কিনা, ঠিক আছে? তারপরে ভ্যালিডিটি, এটার ভ্যালিডিটির উপরে, এবং ফেয়ারনেস, এটার ন্যায়, এটার যে ফেয়ারনেস মানে কি, ন্যায় বিচার বা এটার ন্যায্যতা যে নতুন ইভ্যালুয়েশন মেথডের, এই বিষয়গুলো, নতুন ইভ্যালুয়েশন মেথডের ন্যায্যতা এবং আস্থাশীলতা, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, উদ্বেগ প্রকাশ করছে সবাই, এবং পার্টিকুলারলি বিশেষ করে এটা যে স্টুডেন্টদের যে স্ট্রেসটা তৈরি করবে, স্টুডেন্টদের উপরে যে প্রেশারটা ফেলবে, স্ট্রেসটা তৈরি করবে স্টুডেন্টদের উপরে, সেটার উপরে অনেক উদ্বেগ প্রকাশ করেছে সবাই। এবং দ্য স্কিল অ্যান্ড অবজেক্টিভিটি অফ এক্সামিনার্স, যারা এক্সামিনার আছে, মানে পরীক্ষক যারা, টিচার বা পরীক্ষক যারা, তাদের কি সেই দক্ষতা আছে নাকি সেই অবজেক্টিভিটি, মানে কি তাদের নৈর্ব্যক্তিকতা তাদের আছে কিনা, মানে ইম্পার্শিয়ালিটি আছে কিনা, নাকি তারা বায়াসড। তো এটা নিয়ে অনেক কনসার্ন প্রকাশ করছে সবাই। কোয়েশ্চেন্স হ্যাভ বিন রেজড অ্যাবাউট দি রেডিনেস অফ দি স্কুল সিস্টেম ফর দি প্রপোজড কারিকুলাম চেঞ্জেস, ইনক্লুডিং টিচার্স ক্যাপাবিলিটিস, স্টুডেন্ট টিচার রেশিও অ্যান্ড বেসিক লার্নিং এনভায়রনমেন্ট। আরও প্রশ্ন উঠেছে যে স্কুল সিস্টেম, এই যে প্রপোজ যে ইভ্যালুয়েশন সিস্টেম, প্রপোজ যে কারিকুলাম যে চেঞ্জ, ঠিক আছে,
পাঠ্যসূচির যে চেঞ্জটা প্রস্তাব করা হয়েছে, তো সেটার জন্য স্কুল সিস্টেমগুলো প্রস্তুত কিনা, এই রেডিনেসটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং ইনক্লুডিং টিচার্স ক্যাপাবিলিটি, শিক্ষকদের ক্যাপাবিলিটি, শিক্ষকদের যোগ্যতা আর কি আছে কিনা, এবং স্টুডেন্ট টিচার রেশিও, স্টুডেন্ট টিচার যে অনুপাত সেটা কি ঠিক আছে কিনা, এবং বেসিক লার্নিং এনভায়রনমেন্ট, এবং বেসিক যেই শেখার যেই পরিবেশ সেটা আছে কিনা, এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন সবাই তুলেছে, প্রশ্ন তুলেছে। দ্য নিউ কারিকুলাম এইমস টু প্রমোট এক্সপেরিয়েন্সিয়াল teaching learning and continuous school based assessment, but concerns remain about its implementation and effectiveness. নতুন কারিকুলাম, নতুন পাঠ্যসূচির লক্ষ্য হচ্ছে প্রমোট করা এক্সপেরিয়েন্সিয়াল টিচিং লার্নিং, মানে অভিজ্ঞতামূলক শিক্ষা প্রদান এবং শিক্ষা গ্রহণ, এবং কন্টিনিউয়াস স্কুল বেস অ্যাসেসমেন্ট। ঠিক আছে, স্কুলের অ্যাসেসমেন্টটা হচ্ছে কন্টিনিউয়াস থাকবে, এবং কনসার্নস অ্যাবাউট ইটস ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইফেক্টিভনেস। কিন্তু এখনও কনসার্নস রিমেইন, বলছে এখনও এর বাস্তবায়ন এবং এর কার্যকারিতা সম্পর্কে এখনও উদ্বেগ থেকেই যায়। Scientific understanding of learning theory suggests that intelligence is complex and multidimensional, and pedagogy should cater to different learning styles. তো বলছে সায়েন্টিফিক মানে ভাবে যদি চিন্তা করা হয়, সায়েন্টিফিকভাবে বোধগম্যতা এই শিক্ষার লার্নিংয়ের বোধগম্যতা এটাই বলে, থিওরি বলে যে ইন্টেলিজেন্স হচ্ছে কমপ্লেক্স, মানুষের এই যে ইন্টেলিজেন্স, ঠিক আছে, বুদ্ধি, ঠিক আছে, বিচক্ষণতা, এটা হচ্ছে খুবই জটিল একটা ব্যাপার, এবং মাল্টি ডিমেনশনাল, বিভিন্ন দিক থেকে, অ্যান্ড পেডাগজি শুড, অর্থাৎ ইন্টেলিজেন্স হচ্ছে খুবই জটিল এবং মাল্টি ডিমেনশনাল, বিভিন্ন দিক আছে ইন্টেলিজেন্সের, এবং পেডাগজি শুড কেটার টু ডিফারেন্ট লার্নিং স্টাইল। পেডাগজি মানে কি? পেডাগজি মানে শিক্ষা প্রদান, ঠিক আছে, পাণ্ডিত্য আর কি, মানে শিক্ষা প্রদানের যেই বিজ্ঞানটা সেটাকে বলে পেডাগজি। তো পেডাগজি শুড কেটার টু ডিফারেন্ট লার্নিং স্টাইল, বিভিন্ন শেখার স্টাইল থাকতে পারে মানুষের, এবং সেটা এই পেডাগজি শিক্ষাদানটা যেন সব ক্ষেত্রেই কেটার টু মানে কি সব ক্ষেত্রেই যেন সার্ভিস দিতে পারে, মানে শিক্ষাদানটা যেন বিভিন্ন লার্নিং স্টাইলকে যেন চিহ্নিত করতে পারে, এবং সেই অনুযায়ী শিক্ষাদান যেন হয়, মানে বিভিন্ন মানুষের লার্নিং স্টাইলটা বিভিন্ন, সো শিক্ষা প্রদানটাও বিভিন্ন হবে। দ্য প্রপোজড কারিকুলাম চেঞ্জেস অলসো ইনভলভ মুভিং স্ট্রিমস সায়েন্স, humanities and commerce to the higher secondary level and introducing a common curriculum up to class 10. তো বলছেন প্রস্তাবিত যে পাঠ্যসূচির যে পরিবর্তনটা সেটা দেখাচ্ছে যে সায়েন্স, হিউম্যানিটিস এবং অর্থাৎ বিজ্ঞান এবং কলা এবং ব্যবসা, মানে সায়েন্স, হিউম্যানিটিস এবং কমার্স আমরা আগে কি করতাম, ক্লাস 9-10-এ নিয়ে ফেলতাম, কিন্তু এখন ক্লাস 10-এর পরে, পাশ করার পরে ক্লাস 10 পর্যন্ত একটা কমন কারিকুলাম থাকবে, এবং ক্লাস 10-এর পরে হায়ার সেকেন্ডারি লেভেলে হচ্ছে বিভাগ সবাই চয়ন করতে পারবে, অর্থাৎ কে সায়েন্সে যাবে, কে আর্টসে যাবে, কে কমার্সে যাবে, সেটা হবে ইন্টারমিডিয়েট লেভেলে সিলেক্ট করতে পারবে, তার আগে নয়। তো ঠিক আছে, আমরা মোটামুটি ভালো মোটা দাগে কিন্তু কি কি এটা নিয়ে আমরা কিন্তু জেনে গেলাম যে কি কি জানার আছে। তো আপনারা যদি এখন লিখতে বলে আপনি কিন্তু খুব সুন্দর করে লিখতে পারবেন, এবং ফুল আর্টিকেলটা আমাদের পিডিএফে পেয়ে যাবেন, পুরো আর্টিকেলটা কিন্তু পড়ে নেবেন, ঠিক আছে, পুরো আর্টিকেল পড়ার কিন্তু বিকল্প নেই। আচ্ছা, 8ই মে এর সম্পাদকীয় এখন আমরা দেখি, 8 তারিখে এসেছে, ইন ট্যাকলিং ক্লাইমেট চেঞ্জ উই মাস্ট এইম ফর জাস্ট রেজিলিয়েন্স। তো বলতেছে যে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ যে ট্যাকলিং করতে হবে, ট্যাকেল দিতে হবে, সেটা আসলে উই মাস্ট এইম ফর জাস্ট রেজিলিয়েন্স, আমাদের অবশ্যই স্থিতিস্থাপকতা জাস্ট হতে হবে, অর্থাৎ ন্যায়মূলক হতে হবে, ঠিক আছে। রেজিলিয়েন্স মানে কি? স্থিতিস্থাপকতা, আমাদের এটাও লক্ষ্য হওয়া উচিত। তো দেখি, যেহেতু আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং বিশেষ লিখিত সিলেবাসের অনেক বড় অংশ এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আছে, ইন্টারন্যাশনালেও আছে, বাংলাদেশ বিষয়াবলিতেও আছে, ঠিক আছে। বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কিন্তু অনেক বড় একটা অংশ হচ্ছে এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট ডিপ্লোমেসি, ঠিক আছে, কপ। তো
এই কারণে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যা আসবে আর্টিকেল আমাদের কিন্তু পড়তে হবে। আচ্ছা, তাহলে কি আছে দেখি। দ্য 9th edition of NAP Expo was held in Dhaka last month focusing on national adaptation plans. NAPS, তাহলে NAP Expo হয়ে গেছে ঢাকাতে গত মাসে, এটাই বলছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান্সের উপরে ফোকাস ছিল। Despite over a decade of negotiations, there is no complete adaptation framework to track adaptation actions globally. বলছে যদিও 1 বছরের বেশি নেগোসিয়েশন চলছে, হ্যাঁ, কিন্তু দেয়ার ইজ নো কমপ্লিট অ্যাডাপ্টেশন ফ্রেমওয়ার্ক। বলছে এখনও সম্পূর্ণ এই অ্যাডাপ্টেশন ফ্রেমওয়ার্ক কিন্তু এখনও নেই টু ট্র্যাক অ্যাডাপ্টেশন অ্যাকশনস গ্লোবালি। বলছে গ্লোবালি বৈশ্বিকভাবে যে একটা ট্র্যাক করবে অ্যাডাপ্টেশন অ্যাকশনটাকে, যে সবাই ট্র্যাকে রাখবে, এরকম কোনো ফ্রেমওয়ার্ক এখনও তৈরি হয়নি। দ্য গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন GGA was proposed by the African Group of Negotiations Expert Support AGNES in 2013 and established through the Paris Agreement at COP21 in 2015. তো বলছে দ্য গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন, এটা প্রপোজ হয়েছিল আফ্রিকান গ্রুপ অফ এই যে নেগোশিয়েটর্স এক্সপার্ট সাপোর্ট অ্যাগনেস, ইন শর্ট হচ্ছে অ্যাগনেস। 2013-তে এই অ্যাগনেস প্রপোজ করেছিল যে গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন থাকতে হবে, ঠিক আছে। এবং প্যারিস এগ্রিমেন্টে 2015-র COP21 প্যারিস এগ্রিমেন্টেও এটা এস্টাবলিশ হয়েছিল যে একটা গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশনটা থাকতে হবে, অর্থাৎ একটা বৈশ্বিক গোল থাকতে হবে যে আমরা পৌঁছবো। তো এটা 2013-তে প্রস্তাব করেছিল প্রথম, যে অ্যাগনেস এর মাধ্যমে, এবং 2015-র COP21 প্যারিস এগ্রিমেন্টেও কিন্তু এটা এস্টাবলিশ হয়েছিল যে একটা গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন থাকতে হবে। দ্য লেটেস্ট অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট রিভিলস দ্য মোস্ট ডেভেলপিং কান্ট্রিজ নিড $215 to $387 billion annually for adaptation, but 90 to 95% of this money has never been seen. বলছে সাম্প্রতিক যে অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট সেটা আসলে রিভিল করছে, দেখা যাচ্ছে মোস্ট ডেভেলপিং কান্ট্রি যারা আছে, বেশিরভাগই উন্নয়নশীল দেশ, এর দরকার হচ্ছে $215 থেকে $387 বিলিয়ন বাৎসরিকভাবে এই অ্যাডাপ্টেশনের জন্য দরকার। বাৎসরিকভাবে $215 থেকে $387 বিলিয়ন দরকার, কিন্তু এই 90 থেকে 95% এই টাকার 90 থেকে 95%ই হ্যাজ নেভার বিন সিন, দেখাই যায় নাই, মানে এই টাকাটা পাওয়া যায় নাই। At COP28 in 2023, the UAE Framework for Global Climate Resilience, a framework on this GGA was approved. এই যে ইউএইতে যে হয়ে গেল 2023-এর COP28, এটা একটা ফ্রেমওয়ার্ক, গ্লোবাল ক্লাইমেট রেজিলিয়েন্সের উপরে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছে, হ্যাঁ, যেখানে এই জিজিএর ফ্রেমওয়ার্কটাও অ্যাপ্রুভ করা হয়েছে। This framework lacks measurable indicators to track adaptation actions and progress towards global goals, which will be addressed before COP30 in 2025. বলছে এই ফ্রেমওয়ার্কটার আবার কোনো মেজারেবল ইন্ডিকেটর নাই, হ্যাঁ, পরিমাপযোগ্য কোনো নির্দেশক নাই, এবং টু ট্র্যাক অ্যাডাপ্টেশন অ্যাকশন, এই অ্যাডাপ্টেশন অ্যাকশনকে ট্র্যাক করার জন্য কোনো পরিমাপযোগ্য নির্দেশনা আবার নাই, এবং কোনো প্রগ্রেস, এই গ্লোবাল গোলসের প্রতি যে কোনো প্রগ্রেস হয়েছে সেটাও ট্র্যাক করা সম্ভব না, যেটা আসলে COP30 2025-এর আগে যে অ্যাড্রেস করতে পারবে এরকম কোনো ফ্রেমওয়ার্ক নাই। বাংলাদেশ NAP 2050 has a detailed monitoring and evaluation plan with 290 possible indicators against 28 outcomes of 23 strategic actions under 6 goals. তাহলে বাংলাদেশের NAP 2050 এর একটা ডিটেল মনিটরিং ইভ্যালুয়েশন প্ল্যান আছে, যেখানে 290টা পসিবল নির্দেশক আছে এগেইনস্ট 28 আউটকামস, 28টা আউটকাম এবং 23টা স্ট্র্যাটেজিক অ্যাকশন এবং 6টা গোল আছে। While these indicators are comprehensive, their effectiveness in measuring adaptation action and ensuring equity and justice in adaptation action is yet to be tested. বলছে যদিও এই ইন্ডিকেটরগুলো কম্প্রিহেন্সিভ, বলছে এই ইন্ডিকেটরগুলো অনেক বেশি, মানে সব কিছু মানে কম্প্রিহেন্সিভ মানে কি,
সব অপশনকে যেটা ইনক্লুড করে, কম্প্রিহেন্সিভ। হ্যাঁ, তো এই ইন্ডিকেটরগুলো কম্প্রিহেন্সিভ হলেও এদের কার্যকারিতা, অ্যাডাপ্টেশন মেজার করার ক্ষেত্রে কার্যকারিতা এবং এনশিওরিং ইকুইটি এবং জাস্টিস, সমতা এবং ন্যায় বিচার এনশিওর করার ক্ষেত্রে এখনও টেস্ট করা হয়নি। The concept of just resilience is crucial, focusing on reducing the unequal burden of climate change and ensuring equity in the distribution of adaptation benefits. তো বলছে এই যে ধারণাটা জাস্ট রেজিলিয়েন্স মানে কি, ন্যায়মূলক একটা স্থিতিস্থাপকতা। জাস্ট রেজিলিয়েন্সের যে ধারণাটা সেটা খুবই ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফোকাসিং অন রিডিউসিং আনইকুয়াল বার্ডেন অফ ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ু পরিবর্তনের যে একটা অসম একটা যে বোঝা আছে এটা যা কমিয়ে আনবে এই জাস্ট রেজিলিয়েন্স, এবং এনশিওরিং ইকুইটি অ্যান্ড ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যাডাপ্টেশন বেনিফিটস, অ্যাডাপ্টেশনের যে বেনিফিটগুলো সেটা যেন ইকুয়ালি সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। তো এটা এনশিওর করবে এই জাস্ট রেজিলিয়েন্স। এই কনসেপ্টটা এই জন্যই গুরুত্বপূর্ণ। মেনি ইন্ডিকেটরস ইন ন্যাপ 2050 ফোকাস অন ইনক্লুসিভ adaptation action and considering gender, age, disability, poverty and social conflict resolution. তাহলে ন্যাপ 2050 যে অনেক নির্দেশক আছে যেখানে ফোকাস করবে, এই নির্দেশকগুলো ফোকাস করবে ইনক্লুসিভ অ্যাডাপ্টেশন অ্যাকশন, কনসিডারিং জেন্ডার, এজ যেগুলো আসলে লিঙ্গ, বয়স, ডিসেবিলিটি প্রতিবন্ধকতা, পভার্টি দারিদ্র্য এবং সোশ্যাল কনফ্লিক্ট রেজলিউশন ইনভলভ করবে। ইন্ডিকেটরগুলো এই সবগুলো ইনক্লুড করবে। থরো অ্যানালিসিস ইজ নিডেড টু ডিফাইন জাস্ট রেজিলিয়েন্স ফর বাংলাদেশ, অ্যালাইনিং উইথ এক্সিস্টিং প্ল্যানস লাইক দ্য ডেল্টা প্ল্যান 2100, পার্সপেক্টিভ প্ল্যান অফ বাংলাদেশ 2020-2041, ক্লাইমেট ফিসকাল ফ্রেমওয়ার্ক ন্যাপ 2050 অ্যান্ড মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান MCPP। তাহলে থরো অ্যানালিসিস নিডেড, থরো অ্যানালিসিস দরকার, মানে একটা খুবই থরো মানে কি সব মানে একবারে ব্যাপক অ্যানালিসিস দরকার টু ডিফাইন এই জাস্ট রেজিলিয়েন্সকে সংজ্ঞায়িত করার জন্য বাংলাদেশের ক্ষেত্রে। কারণ অ্যালাইনিং উইথ দ্য এক্সিস্টিং প্ল্যানস, এখনকার বর্তমান যে প্ল্যানগুলো আছে সেটার সাথে মিলতে হবে। তাহলে বর্তমান প্ল্যানগুলো আমরা এখন জেনে যাব। যেমন ডেল্টা প্ল্যান 2100, এটা একটা বর্তমান কিন্তু প্ল্যান আছে। পার্সপেক্টিভ প্ল্যান অফ বাংলাদেশ 2020-41, ক্লাইমেট ফিসকাল ফ্রেমওয়ার্ক আছে, ন্যাপ 2050 আছে এবং মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বা MCPP। তাহলে আপনার এগুলো কিন্তু লিখে আসতে হবে, নোট করে ফেলবেন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আছে। ইকুইটি অ্যান্ড জাস্টিস ইন রেজিলিয়েন্স বিল্ডিং এফোর্টস ক্যান বি মেজার্ড বাই কন্টেক্সচুয়ালাইজিং অ্যাভেলেবল অ্যাডাপ্টেশন প্রোটোকলস and using the 8 principles of locally led adaptation. তাহলে ইকুইটি এবং জাস্টিস, সমতা এবং ন্যায় বিচার এই রেজিলিয়েন্স বিল্ডিংয়ের এফোর্টসের ক্ষেত্রে মাপা যেতে পারে বাই কন্টেক্সচুয়ালাইজিং অ্যাভেলেবল অ্যাডাপ্টেশন প্রোটোকলস। প্রেক্ষাপটে আনতে হবে কি অ্যাভেলেবল অ্যাডাপ্টেশন প্রোটোকলগুলো, এবং ইউজিং দ্য 8 প্রিন্সিপলস, এই LLA লোকালি লেড অ্যাডাপ্টেশন, এটার যে 8টা প্রিন্সিপাল আছে এগুলো ব্যবহার করার মাধ্যমে। সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি কাজে দিবে। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটা, উইকলি যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যারাথন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, এটা আদৌ আপনাদের বেনিফিট হচ্ছে কিনা, পিডিএফগুলো কাজে লাগাচ্ছেন কিনা কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করবেন। সো ঠিক আছে, পরের উইকে পরের সম্পাদকীয় যে ম্যারাথন ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।